নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত উপন্যাস অনুবর্তন। আজ এই উপন্যাসের তৃতীয় পর্ব। যদুবাবুর হৃদস্পন্দন যেন 1 সেকেন্ডের জন্য থামিয়া গেল। চোখে অন্ধকার দেখিলেন। তখনই কাষ্ঠ হাসি হাসিয়া বলিলেন, আরে অবধি যে, এসো এসো ভায়া। তারপর সব ভালো? তোমার বউ দিদি ভালো তো? দাদা, সব একরকম, আপনার আশীর্বাদে। বেশ বেশ। তারপর দাদা, এলাম বলি যাই দাদার কাছে। জঙ্গলে পড়ে থাকি, দুদিন মুখ বদলানো হবে, আর শহরে দেখে শুনে আসি কি যাই থিয়েটার, বায়োস্কোপ। দিন 15 কাটিয়ে আসি পুজোর মহড়াটা। ম্যালেরিয়ায় শরীর জড়ো জড়ো, একটু গায়ে লাগুক। দাদা যখন আছেন। যদুবাবু পুনরায় কাষ্ঠ হাসি হাসিলেন। তা বেশ, তা বেশ। তবে তারপর আপনার কাছে বলতে লজ্জা নেই দাদা। ধার করে গাড়ির ভাড়াটি কোনো ক্রমে জোগাড় করে তবে আসা। হাতে কানা করিটি নেই। বাড়িতে আপনার বৌমার ছেলেপুলের পরনে কাপড় নেই কারো। বছরকার দিন, পুজো আসছে। নিজেরও দাদা, এই দেখুন না, 7 পুরনো ধুতি, তাই পরে তবে বলি যাই দাদার কাছে। একটা হিললে হয়েই যাবে। আপাতত গোটাকুড়ি টাকা নিয়ে কাপড়গুলো তো কিনে রাখি, এরপর বাজার আকড়া হয়ে যাবে কিনা। যদুবাবুর কপাল ঘামিয়া উঠিয়াছে। তাহার রুদ্ধ কণ্ঠ হইতে কি একটা অস্ফুটভাবে উচ্চারিত হইল, ভালো বোঝা গেল না। অবনী তাহাকেই সম্মতিসূচক বাণী ধরিয়া বলিল, না, কালই সকালে টাকাটা নিয়ে বাজার করে নিয়ে আসি। আর আপনি না দিলেই বা যাচ্ছি কোথায় বলুন? আপনার উপর জোর খাটে বলেই না আশা। না হয় বকবেন, না হয় মারবেন, কিন্তু ছোট ভাইয়ের আবদার না রেখে তো আর পারবেন না। যদুবাবু বেচারি সারাদিন খাটিয়াছেন। সেই কোন সকালে 2টি খাইয়া বাহির হইয়াছিলেন। রাত 10টা। এখন কোথায় খাইয়া ঘুমাইবেন? এই উপসর্গ কোথা হইতে আসিয়া জুটিল বলতো? পাড়া গাঁয়ের দুঃসম্পর্কের জ্ঞাতি, দেখাশোনা ঘটিত কালে ভদ্রে। এখন মাখামাখি করিতে গিয়া মুশকিলেই পড়িয়া গেলেন। পাড়া গাঁয়ের লোকের সঙ্গে বেশি মাখামাখি করিতে নাই, ইহারা হাত পাতিয়াই আছে। পাড়া গাঁয়ের লোকের এই স্বভাব যে তিনি জানিতেন না তাহা নহে, কিন্তু বহুদিন কলিকাতায় থাকার দরুন ভুলিয়া গিয়াছিলেন। তাই আজ এই দুর্দশা। বলিলেন, চলো এসো, খাবে। যদুবাবুর ঘরে 7টি সিট, অর্থাৎ মেঝেতে ঢালা বিছানা পাতিয়া পাশাপাশি 7টি ক্লান্ত প্রাণী শয়ন করে। তাহার মধ্যে অবনীকে গুঁজিয়া কোন রকমে শোয়া চলিল। কিন্তু পাড়া গাঁয়ের লোক সকলের সম্মুখে অভাব অভিযোগের কথা উচ্চস্বরে ব্যক্ত করিতে লাগিল। আর এত বকিতেও পারে। হাঁ হাঁ দিতে দিতে যদুবাবুর মুখ ব্যথা হইয়া গেল। সকালে উঠিয়া অবনীর জন্য চা ও খাবার আনাইয়া দিয়া যদুবাবু মেসের বাজার করিতে বাহির হইলেন। কারণ বাজার জিনিসটা তিনি করেন ভালোই, এবং ইহা হইতে 2-4 আনা লাভও রাখিতে জানেন নিজের জন্য। স্কুলে বাহির হইতে যাইবেন, অবনী জিজ্ঞাসা করিল, দাদা কখন আসছেন? কাল যে সময় এসেছিলাম।
রাত হবে। অবনী সকলের সামনেই বলিয়া বসিল, তাহলে দাদা কাপড়ের টাকাটা আমায় দিয়ে যান, আজই কাপড়গুলো কিনে রাখি। আর ও বেলা ভাবছি বায়োস্কোপ দেখব, তার দরুনও কিছু দিন। আমার ট্যাঁক যাকে বলে গড়ের মাঠ কিনা। যদুবাবু 3-4 মেস বন্ধুর সামনে আর কি বলিবেন, বলিলেন, আমি এসে দেব এখন। এখন তো ইহাতে অবনী চেঁচাইয়া আবদারের সুরে বলিয়া উঠিল, না দাদা, তা হবে না, আপনি দিয়েই যান। যদুবাবু ফাঁপড়ে পড়িলেন, টাকা দিবেন কোথা হইতে? 20 টাকা স্কুল হইতে লইবার সুপারিশ ধরিয়াছেন, হয়তো শনিবারের আগে সেই একমাত্র সম্বল 20টি টাকাও হাতে পাওয়া যাবে না। টিউশনের টাকা হয়তো ওবেলা মিলিবে, অবশ্য টাকা হাতে আসিলে অবনীকে তিনি দিবেন না নিশ্চয়ই, তাহার নিজের খরচ নাই। বলিলেন, এসো, বাইরে এসো আমার সঙ্গে। পথে গিয়া বলিলেন, অমন করে সকলের সামনে বলতে আছে? ছি, টাকা হাতে থাকলে তোমায় দিতাম না। অবনী অনুযোগের সুরে বলিল, বারে, আপনাকে তো কাল রাত থেকে বলছি। সত্যি দাদা, হাতে কিছুই নেই, চা জল খাবারের পয়সাটি পর্যন্ত নেই, শুধু আপনার ভরসায় এখানে আসা। এই রাখো 2 আনা পয়সা, চা খাবার খেও, আমি স্কুল থেকে ফিরি, তারপর বলবো। চললাম, বেলা হয়ে যাচ্ছে। স্কুলে বসিয়া যদুবাবু আকাশ পাতাল ভাবিতে লাগিলেন। যখন আসিয়া পড়িয়াছে অবনী, তখন হঠাৎ 1-8 দিনে চলিয়া যাইবে না। উহার স্বভাবই ওই, টাকা না লইয়া যাবে না। 2 বেলা 8 আনা ফ্রেন্ড চার্জ দিয়া উহাকে বসাইয়া খাওয়াইতে গেলে যদুবাবু স্কুল হইতে যে কয়টি টাকা পাইবেন, তাহা উহার পিছনেই ব্যয় হইয়া যাইবে। আর কেনই বা উহাকে তিনি এখানে জামাই আদরে বসাইয়া খাওয়াইতে যাইবেন? কে অবনী? কিসের খাতির তার সঙ্গে? আচ্ছা, যদি মেসে না ফিরিয়া তিনি পলাইয়া 2 দিন অন্যত্র গিয়া থাকেন, তবে কেমন হয়? মেসে শ্রীশকে দিয়া বলিয়া পাঠাইয়া দেন যদি, বিশেষ কাজে তিনি অন্যত্র যাইতেছেন, এখন 12 মেসে ফিরিবেন না, কেমন হয়? হইবে আর কি, অবনী সেই 10 দিন বসিয়া বসিয়া দিব্যি খাইবে, এখন তাহার খরচে। সামনের শনিবার ছুটি, একদিন আগে কি ছুটি লইবেন? 7-5 ভাবিতে ভাবিতে টিউশন শেষে যদুবাবু মেসে গিয়া দেখিলেন অবনী নাই। চলিয়া গেল নাকি? পাশের ঘরের সতীশবাবু বলিলেন, যদুবাবু আসুন আসুন, আপনার ছোট ভাই সিনেমা দেখতে গিয়েছে, এখনই আসবে, 6টার শোতে গিয়েছে। সিনেমা? আমার ছোট ভাই? সতীশবাবু যদুবাবুর কথা শুনে বিস্মিত হইয়া বলিলেন, হ্যাঁ, যিনি কাল এসেছিলেন। আমায় বললেন দাদার স্কুল থেকে আসতে দেরি হচ্ছে, বায়োস্কোপ দেখতে যাবার ইচ্ছে ছিল, তা বোধহয় হলো না। আমি বললাম, কেন হলো না? উনি বললেন, টাকা নেই সঙ্গে, দাদার কাছে চাবি, মনে করে নিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। আমি বললাম, তা আর কি, যদুবাবুর ফিরতে রাত হবে 10টা, আপনার কত দরকার নিয়ে যান, পরস্পর বন্ধু বান্ধবদের মধ্যে এসব মেসমেটের ভাই, আপনার কাছে নেই বলে কি আর অভাব ঘটবে? ও, কত নিয়ে গেল? 2 টাকা বললেন দরকার। আর 2 টাকা নিয়েছেন বুঝি আপনার পিসিমার জন্য কি ওষুধ কিনতে হবে, সেই কারণে। দোকান বন্ধ হলে আজ আর পাওয়া যাবে না, কাল সকালেই বুঝি উনি চলে যাবেন। তা থাক, তার জন্যে কি, এখন দেবার তাড়া নেই, মাইনে পেলে শনিবার দেবেন, এখন কাজটা তো হয়ে গেল। যদুবাবু অতি কষ্টে রাগ সামলাইয়া ঘরে ঢুকিলেন এবং একটু পরেই অবনী সিনেমা হইতে ফিরিয়া ঘরে ঢুকিল, দাঁত বাহির করিয়া বলিল, এই যে দাদা, দেখে এলাম সিনেমা। থাকি গায়ে পড়ে, ওসব দেখা অদৃষ্টে ঘটেই না তো। সতীশবাবুর কাছ থেকে 4 টাকা নিয়ে গেলাম, 20 টাকার মধ্যে 4 টাকা সতীশবাবুকে আর 16টা দেবেন আমায়। যদুবাবু দেখিলেন অবনী ধরিয়াই লইয়াছে, 20 টাকা তাহার হাতের মুঠার মধ্যে আসিয়া গিয়াছে। 20 টাকা তো দূরের কথা, এই বহু কষ্টার্জিত টাকার মধ্যে 4 টাকা এভাবে বাজে ব্যয় হওয়াই কি কম কষ্টকর? এই 4 টাকা দিতেই হবে ভদ্রতার খাতিরে। যদুবাবুর বহু ভাগ্য যে সে 20 টাকা ধার করে নাই, এমন মুশকিলে তিনি জীবনে কখনো পড়েন নাই। কেন মিছামিছি শরিক জ্ঞাতিদের সঙ্গে ঘনিষ্ঠতা করতে গিয়াছিলেন, এখন তাহার ধাক্কা সামলাইতে প্রাণ যে যায়। যদুবাবুর ইচ্ছা হইল তিনি হঠাৎ চিৎকার করিয়া উঠিয়া হাত পা ছোড়েন,
অবনীকে ধরিয়া দুমদাম করিয়া কিল মারেন, কিংবা একদিকে ছুটিয়া বাহির হইয়া যান। কিন্তু মেসের ভদ্রলোকদের মধ্যে কিছুই করিবার জো নেই। তিনি শান্ত মুখে তামাক সাজিতে বসিয়া গেলেন। অবনী উৎসাহের সঙ্গে সিনেমায় কি দেখিয়া আসিয়াছে তাহার গল্প সবিস্তারে আরম্ভ করিল। গল্প তারা শেষ হয় না। যদুবাবু বলিলেন, চলো খেয়ে আসি। অবনী হাসিয়া বলিল, আজ এখনো হয়নি। আজ যে আপনাদের মেসে ফিস্ট, আমি খোঁজ নিয়ে এলাম রান্নাঘরে, এখনো দেরি আছে। সর্বনাশ! 8 আনা ফ্রেঞ্চ চার্জ আজ ফিস্টের দিনে? এ ভূত ভোজন করাইয়া লাভ কি তার, রক্ত জল করা পয়সায়? অবনী পরের দিনও নড়িতে চাহিল তো নাই, টাকার তাগাদা করিয়া যদুবাবুকে উদ্ব্যস্ত করিয়া তুলিল। রাত 10টায় ফিরিয়া আসিয়া দেখিলেন, অবনী কাহার কাছে খবর পাইয়াছে আগামীকাল শনিবার স্কুল বন্ধ হইবে। সুতরাং ওত পাতিয়া বসিয়াছিল। বলিল, দাদা, কাল মাইনে পাবেন 2 মাসের না? কাল চলুন আপনার সঙ্গেই স্কুলে যাই। টাকা 16টা দিয়ে দিন, 3টের গাড়িতে বাড়ি যাই। যদুবাবুর ভয়ানক রাগ হইল, কিন্তু এখানে স্পষ্ট কথা বলিতে গেলেই অবনী ঝগড়া বাঁধাইবে তাহাও বুঝিলেন। পাড়া গাঁয়ের অশিক্ষিত লোক, কাণ্ডজ্ঞানহীন, কেলেঙ্কারি একটা না বাধাইয়া ছাড়িবে না। পরদিন ক্লাসের ছেলেরা খাওয়াইল। অবনী গিয়া জুটিল যদুবাবুর সঙ্গে। যদুবাবু 20 টাকা বেতন পাইলেন, তাও রামেন্দুবাবুর সুপারিশে। ছুটির সার্কুলার বাহির হইয়া গেল। সকলে কে কোথায় যাইবেন পরস্পর জিজ্ঞাসাবাদ করিতে লাগিলেন। মাস্টারেরা চায়ের দোকানে গিয়া মজলিস করিবে ঠিক ছিল, কিন্তু সাহেব তাহাদের লইয়া 5টা পর্যন্ত মিটিং করিলেন। মিটিংয়ের কার্যতালিকা নিম্নলিখিত রূপ: 1. ছুটির পরেই বার্ষিক পরীক্ষা, কিভাবে পড়াইলে ছেলেরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবে। 2. দেখা গিয়েছে 3য় শ্রেণীর ছেলেরা ইংরেজি ব্যাকরণে বড় কাঁচা। এই সময়ের মধ্যে কি প্রণালীতে শিক্ষা দিলে তাহারা উক্ত বিষয়ে পারদর্শী হইয়া উঠিতে পারিবে। 3. টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলি পড়া ও তৎসম্বন্ধে আলোচনা। 4. 7ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় শ্রুতি লিখন থাকিবে কিনা, থাকিলে তাহাতে কত নম্বর থাকিতে পারে। মিস্টার আলম ক্ষেত্রবাবুর প্রশ্নপত্রের 2 স্থানে 2টি ভুল বাহির করিলেন। পাঠ্যতালিকার বাহিরে সেই 2টি প্রশ্ন করা হইয়াছে। এবছর বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায় ওই 2টি বিষয় নাই। সাহেবের আদেশে পাঠ্যতালিকা দেখা হইল, ভুলই বটে। ক্ষেত্রবাবু অপ্রতিভ হইলেন। ধরা পড়িল যদুবাবু 6ষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্ন এখনো তৈয়ারি করেন নাই। মিস্টার আলম ধরিয়া দিলেন। সাহেব বলিলেন, কে যদুবাবু? যদুবাবু মাথা চুলকাইতে চুলকাইতে বলিলেন, অত্যন্ত দুঃখিত স্যার, এখনই করে দিচ্ছি। মিস্টার আলম ধরে না দিলে কি মুশকিলেই না পড়তে হতো। স্যার, বড় ব্যস্ত ছিলাম, মন ভালো ছিল না। সেসব কথা আমি জানি না। কর্তব্য কাজে অবহেলা করে যে তার স্থান নেই আমার স্কুলে। মাই গেট ইজ। এবার মাফ করুন স্যার, আর কখনো এমন হবে না। দোতলা হইতে নামিতেই অবনীর সহিত দেখা। সে সিঁড়ির নিচে তাহারই অপেক্ষায় দাঁড়াইয়া আছে। দাঁত বাহির করিয়া বলিল, মাইনে পেলেন দাদা? যদুবাবুর বড় রাগ হইল। একে সাহেবের কাছে অপমান, অপরের সুপারিশে মাত্র 20টা টাকা প্রাপ্তি, তারপর এইসব হাঙ্গামা সহ্য হয়? যদুবাবু বলিলেন, না। মাইনে পাননি? পেয়েছেন দাদা। না, পাইনি, কেউই পাইনি। অবনী একগাল হাসিয়া বলিল, দাদার যেমন কথা, 2 মাসের মাইনে একসঙ্গে পেলেন বুঝি? যদুবাবু বলিলেন, সত্যিই পাইনি, তুমি মাস্টারমশাইদের জিজ্ঞেস করে দেখো না। 1 মাসের মাইনে দেবে না পুজোর সময়? তা কি কখনো হয়? এ স্কুলে এমনি নিয়ম, সাহেবের স্কুল, পুজো টুজো মানে না। অবনী কিছুক্ষণ হাঁ করিয়া রইল, তারপর বলিল, তবে আমার টাকা দেবেন বললেন যে ওবেলা? কোথা থেকে দেব বলো? স্কুলের মাইনে যখন হলো না, টাকা পাবো কোথায়? অবনী কথাটা উড়াইয়া দিবার মতো তাচ্ছিল্যের সুরে বলিল, আপনার আবার টাকার ভাবনা, না হয় ডাকঘর থেকে তুলে কিছু দিন, এখনো সময় যায়নি। যদুবাবু অবনীর মুখের দিকে চাহিয়া নিরস কণ্ঠে কহিলেন, ডাকঘরে 1 পয়সাও নেই আমার, দিতে পারবো না। অবনী আরো কিছুক্ষণ কাকুতি মিনতি করিল, রাগ করিল, ঝগড়া করিল।
যদুবাবুকে কৃপণ বলিল, তাহার স্ত্রীকে এতদিন বাড়িতে জায়গা দিয়া রাখিয়াছি, সে খোঁটাও দিতে ছাড়িল না। যদুবাবুর এক কথা, তিনি টাকা দিতে পারিবেন না। তিনি মাত্র 20 টাকা মাহিনা পাইয়াছেন, তাহা হইতে কিছু দেওয়ার উপায় নাই। অবনীর হৃদ্যতা আগেই উবিয়া গিয়াছিল। সে বলিল, তাহলে টাকা দেবেন না আপনি? কথা যেন ছুঁড়িয়া মারিতেছে। যদুবাবু বললেন, না। বেশ, কিন্তু আপনাকে চিনে রাখলাম, বিপদে আপদে লাগবো নাকি আর কখনো। আচ্ছা চলি। কিছু দূর গিয়া তখনই ফিরিয়া আসিল আর বলিল, হ্যাঁ, বৌদিদিকে ওখানে রাখার আর সুবিধা হচ্ছে না, কালই গিয়ে তাকে নিয়ে আসবেন, বলে দিচ্ছি। এত অসুবিধে করে পরের বউকে জায়গা দেবার ভারী তো লাভ। সব চিনি, এক কড়ার উপকারে কেউ লাগে না, কেবল মুখে লম্বা লম্বা কথা। অবনী চলিয়া গেল। যদুবাবু স্কুলের বাহিরে আসিলেন ভাবিতে ভাবিতে। ক্ষেত্রবাবু পিছন হইতে আসিয়া বলিলেন, চলো হে যদুদা, একটু চা খাই সবাই মিলে। আর চা খাবো কি, মন বড় খারাপ। কি হলো, তুমি তবুও 20 টাকা পেলে, আমাদের তো 1 পয়সাও না। না হে, তোমার বৌদিদি রয়েছে বেড়া বাড়ি, সেই পাড়াগাঁ, তাকে এবার না আনলেই নয়। কিন্তু এনে কোথায় বা রাখি? এখন নাইবা আনলে দাদা, নিজের বাড়িতেই তো রয়েছেন, থাকুন না। এখন পুজোর সময়, দেশে পুজো দেখুন না, গায়ে পুজো হয়তো। যদুবাবু গর্বের সহিত বলিলেন, আমার বাড়িতেই তো পুজো, শরিকি পুজো। আর বেড়া বাড়ির জমিদার তো আমরা, মস্ত বাড়ি, আমার অংশেই এখনো। যদুবাবু মনে মনে গণনা করিলেন, 5খানা ঘর, ওপরে নিচে, বাড়িতেই পুকুর, বাঁধা ঘাট, আমার স্ত্রী সেখানেই রয়েছে, আসতেই চায় না। বলে, বেশ আছি। হয়েছে কি ভায়া, নামে তাল পুকুর, ঘটি ডোবে না, আছে সবই। এখনো দেশে গেলে লোকজন ছুটে দেখা করতে আসে, বলে, বড়বাবু বিদেশে পড়ে থাকেন কেন, দেশে আসুন, আপনার ভাবনা কি। কিন্তু ম্যালেরিয়া বড্ড, তেমন আয়ও নেই পুরোনো আমলের মতো, নামটাই যা আছে। নইলে কি আর 32 টাকা 7 আনায় পড়ে থাকি এই স্কুলে? রাম। যদুবাবু ওয়েলেসলি স্কোয়ারের বেঞ্চিতে বসিয়া মনে মনে বহু আলোচনা করিলেন। স্ত্রীকে এখন কলিকাতায় আনা অসম্ভব। 20 টাকা মাত্র সম্বলে বাসা করিয়া 1 মাসও চালাইতে পারিবেন না। বেড়াবাড়ি এখন গেলে অবনী দস্তুর মতো অপমান করিবে তাহাকে, সুতরাং তিনি কলিকাতায় মেসেই থাকিবেন। স্ত্রী কাঁদা কাটা করিলে কি আর হইবে। যদুবাবুর স্ত্রী পূজার মধ্যে স্বামীকে 5-6খানা লম্বা লম্বা পত্র লিখিল। সে সেখানে টিকিতে পারিতেছে না। অবনীর দিদির ও স্ত্রীর খোঁটা এবং দুর্ব্যবহারে তাহার জীবন অতিষ্ঠ হইয়া উঠিয়াছে, সেখানে আর থাকিতে হইলে সে গলায় দড়ি দিবে, ইত্যাদি ইত্যাদি। যদুবাবু লিখিলেন, তিনি এখন রামপুরহাটের জমিদারের বাড়িতে টিউশনি পাইয়াছেন, ছুটি লইয়া এখন দেশে যাইবার কোনো উপায় নাই। তাহারা তাহাকে বড্ড ভালোবাসে, ছাড়িতে চায় না। সর্বৈব মিথ্যা। স্কুলে ঢুকিবার পূর্বে গেটের কাছে একদল ছাত্র ভিড় জমাইয়া তুলিয়াছে। যদুবাবুকে দেখিয়া ক্লাস 9-এর একটি বড় ছেলে আগাইয়া আসিয়া বলিল, আজ স্কুলে ঢুকবেন না স্যার, আজ আমাদের স্ট্রাইক, কেউ যাবে না স্কুলে। যদুবাবুর মুখ অপ্রত্যাশিত আনন্দে উজ্জ্বল দেখাইল। এও কি সম্ভব হইবে? আজ কাহার মুখ দেখিয়া উঠিয়াছিলেন। স্ট্রাইক হওয়ার অর্থ সারাদিন ছুটি। এখনই বাসায় ফিরিয়া দুপুরে দিবানিদ্রা দিবেন, তারপর বিকালের দিকে উঠিয়া তাহার এক বন্ধুর বাড়ি আছে মলঙ্গা লেনে, সেখানে সন্ধ্যার পূর্ব পর্যন্ত দাবা খেলিবেন। মুক্তি। এই সময় শ্রীশবাবু ও মিস্টার আলম একসঙ্গে গেটের কাছে আসিয়া দাঁড়াইতে ছেলেরা তাহাদের ঘিরিয়া দাঁড়াইল। আজ রামতারক মিত্র গ্রেপ্তার হওয়ার দরুন দেশ বিখ্যাত নেতা রামতারক মিত্র, কলিকাতার সমগ্র ছাত্র সমাজে দারুণ চাঞ্চল্য দেখা দিয়াছে। স্কুল কলেজের ছাত্রদল মিলিয়া বিরাট শোভাযাত্রা বাহির করিবে ও বেলা। মিস্টার আলম বলিলেন, আমাদের যেতে হবেই, আর তোমাদেরও বলি, আমি চাই না যে এই স্কুলের ছাত্রেরা কোনো পলিটিক্যাল আন্দোলনে যোগ দেয়। চলুন যদুবাবু, শ্রীশবাবু। যদুবাবু মনে মনে ভাবিলেন, গিয়ে সইটা করেই ছুটি, কেউ আসছে না স্কুলে। হেডমাস্টার স্ট্রাইকের কথা জানিতেন না। তিনি সকালে উঠিয়া খয়রাগড়ের রাজবাড়িতে টিউশনিতে গিয়াছিলেন। ফিরিয়া সব শুনিলেন।
নিজে গেটে দাঁড়াইয়া ছেলেদের বুঝাইবার চেষ্টা করিলেন অনেক, তাহার কথা কেহ শুনিল না। টিচার্স রুমে বসিয়া বসিয়া মাস্টারেরা উৎফুল্ল হইয়া উঠিল। যদুবাবু বলিলেন, হ্যাঁ, শুনছি আজ কারকোয়েল সাহেবের কথা, তুমিও যেমন। কোথায় রামতারক মিত্তির অত বড় লিডার, আর কোথায় ক্লার্কওয়েল, ফতো স্কুলের ফতো হেডমাস্টার। কিন্তু মাস্টারদের আশা পূর্ণ হইল না। একটু পরেই হেডমাস্টারের স্লিপ লইয়া মথুরা চাপরাশি আসিল। নিচু দিকের ক্লাসে ছোট ছোট ছেলেরা অনেক সকালেই আসে। বিশেষত তাহারা দেশনেতা রামতারক মিত্রের বিরাট ব্যক্তিত্বের বিষয়ে কিছুই জানে না। সুতরাং মাস্টার ও অভিভাবকের ভয়ে যথারীতি ক্লাসে আসিয়াছে। তাহাদের লইয়া ক্লাস করিতে হইবে। উপরের দিকের ক্লাসের মাস্টার যাহারা, এ আদেশে তাহাদের কোনো অসুবিধা হইল না, কেননা উপরের কোনো ক্লাসে একটি ছাত্রও আসে নাই। ধরা পড়িয়া গেলেন শ্রীশবাবু প্রভৃতি, যাহাদের প্রথম ঘন্টায় নিচের দিকে ক্লাস আছে। যদুবাবু চতুর্থ শ্রেণীতে ঢুকিয়া দেখিলেন জন ৫-৬ ছোট ছেলে বসিয়া আছে। ওপাশে ক্লাস 7-এ জনপ্রাণীও আসে নাই। সুতরাং প্রথম ঘন্টার শিক্ষক হেড পণ্ডিত দিব্যি ওপরের ঘরে বসিয়া আড্ডা দিতেছেন, অথচ তাহার রাগে দুঃখে যদুবাবু ধপ করিয়া চেয়ারে বসিয়া কটমাট করিয়া চারিদিকে চাহিলেন। এই হতভাগাগুলোর জন্যই এই শাস্তি। যদি এই বদমাইশগুলা না আসিত, তবে আজ তাহার দিবানিদ্রা রোধ করে কি। কড়া বাজখাই সুরে হাঁকিলেন, আজ পুরনো পড়া ধরবো, নিয়ায় বই, ছল তুলবো আজ পিঠের, যদি পড়া ঠিক মতো না পাই। ছোট ছোট ছেলেরা তাহার রাগের কারণ ঠাহর করিতে না পারিয়া গা টেপাটেপি করিতে লাগিল পরস্পর। একটি ছেলে ভয় ভয় দাঁড়াইয়া উঠিয়া বলিল, আজ তো পুরনো পড়ার কথা ছিল না স্যার। যদুবাবু দাঁত খিচাইয়া বলিলেন, পুরনো পড়া আবার বলা থাকবে কি? ও যেদিন ধরবো সেই দিনই বলতে হবে, দেখাচ্ছি সব মজা। কোনো ক্লাসের ছেলে স্কুলে আসেনি, ওরা এসেছেন। ওদের পড়বার চার কত, ছল তুলছি আজ পড়া না পারলে। দুই একটি বুদ্ধিমান ছেলে ততক্ষণ তাহার রাগের কারণ খানিকটা বুঝিয়াছে। একজন বলিল, স্যার, না এলে বাড়িতে বকে, বলে ওপরের ক্লাসের ছেলেরা স্ট্রাইক করেছে, তা তোদের কি? সেই আষাঢ় মাসের স্ট্রাইকের সময় এরকম হয়েছিল। আরেকটি অপেক্ষাকৃত বুদ্ধিমান ছেলে বলিল, স্যার বলেন তো পালাই। যদুবাবু সুর নরম করিয়া বলিলেন, পালাবি কোথা দিয়ে? স্কুলের গেটে হেডমাস্টার তালা দিয়ে রেখেছেন। ক্লাস শুদ্ধ ছেলে বলিয়া উঠিল প্রায় সমস্বরে, গেটের দরকার কি স্যার? আপনি বলুন, টিনের বেড়া রয়েছে পেছনে, ওর তলা দিয়ে গলে বেরিয়ে যাও। তবে তাই যা না, কাউকে বলিস নে। রেজিস্ট্রি হয়নি তো এখনো, পালা, একে একে যা। নিচের তলায় আশেপাশের ক্লাসে ছেলে নাই, কারণ সেগুলি বড় ছেলেদের ক্লাস। কেবল পূর্ব দিকের কোণে হলঘরের পাশের ক্লাসে গুটি কয়েক ছোট ছেলে লইয়া জ্যোতির্বিনোদ বিরক্ত মুখে বসিয়া আছে। যতুবাবু বললেন, ও হে জ্যোতির্বিনোদ, ওগুলোকে যেতে দাও না। জ্যোতির্বিনোদ যেন দৈববাণী শুনিল, এরূপ ভাবে লাফাইয়া উঠিয়া আগ্রহের সুরে বলিল, দেব ছেড়ে? সাহেব কিছু বলবে না তো? যদুবাবু মুখে কোনোদিন খাটো নহেন, ব্যঙ্গের সুরে বলিলেন, ও সব ভাবলে তবে বসে ক্লাস করো সেই বেলা 3টে পর্যন্ত। ছোট ছেলেদের 3টার সময় ছুটি হয়ে যায়, এই তো আমি ছেড়ে দিলাম। আপনারা সব বড় বড়, আমরা হলাম চুনোপুটি, সবটাতেই দোষ হবে আমাদের। কিছু না, ছেড়ে দাও সব। এই যা, সব পালা, টিনের পার্টিশনের তলা দিয়ে দিয়ে পালা। স্ট্রাইকের দিন স্কুল করতে এসেছে, ভারী পড়ার চাপ। জ্যোতির্বিনোদ সুরে সুর মিলাইয়া বলিল, দেখুন কি কাণ্ড, পড়ে তো সব উল্টে যাচ্ছেন একেবারে। যা সব একে একে। রত, গোল করবি তো হাড় ভাঙবো মেরে, কেউ টেন না পায়। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ক্লাস প্রায় খালি হইয়া গেল। যদুবাবু উপরে গিয়া বলিলেন, কোথায় ছেলে? দু একটা এসেছিল, কে কোথা দিয়ে পালিয়ে গেল ধরতেই পারা গেল না। ক্ষেত্রবাবু ছুটির দিনই রাত্রির ট্রেনে বর্ধমান রওনা হইলেন। পরদিন সকালের দিকে বর্ধমান স্টেশনে নামিয়া প্ল্যাটফর্মের উত্তর দিকে মালগুদামের ও পার্সেল অফিসের পিছনে দাদার কোয়ার্টারে গিয়া ডাক দিলেন, ও বৌদি, এসো এসো ঠাকুরপো, মনে পড়লো এতদিন পরে। তা ভালো আছো বেশ? আমায় শশীবাবুর বউ রোজই বলেন, হ্যাঁ দিদি,
তোমার সে ঠাকুরপো কবে আসবেন? আমি বলি, তা কি জানবো, কলেজে কাজ করেন, বড় চাকরি, ছুটি না হলে তো আসতে পারেন না। তা ছেলে মেয়েদের কোথায় রেখে এলে? ওরা তাদের পিসিমার কাছে রইল কালীঘাটে, মেজ দিদির কাছে। বেশ, এসেছ ভালোই হয়েছে। এবার একটা যা হয় ঠিক করে ফেলো, ওদের মেয়ে বড় হয়েছে, তোমার ভরসাতেই আছে। আর তোমাকে সংসার যখন করতেই হবে, তখন আর দেরি করা কেন? আমি বলি, বসো, হাত পা ধো, চা করি। ক্ষেত্রবাবু এইরূপ একটা অস্পষ্ট আশার গুঞ্জনধ্বনি সারা রাত ট্রেনের মধ্যে কানের কাছে শুনিয়াছেন। চলমান বাতাসে এসে আভাস আসিয়াছিল, বাসায় পা দিতেই এমন কথা শুনিবেন তাহা কিন্তু ভাবেন নাই। ক্ষেত্রবাবু পুলকিত হইয়া উঠিলেন। তাহার জাতুত দাদা গোবর্ধন বাবু সন্ধ্যার সময় ডিউটি হইতে ফিরিয়া বলিলেন, এই যে ক্ষেত্র, কখন এলে? চা খেয়েছ? স্কুল কবে? ও কাল বন্ধ হলো? বেশ বেশ। গোবর্ধন বাবু পাকা লোক। যে খুড়তুতো ভাই আজ 7-8 বছরের মধ্যে কখনো ঘনিষ্ঠতা করা দূরের কথা, বছরে 2খানি পোস্টকার্ডের পত্র দিয়া খোঁজ খবর লইত কিনা সন্দেহ, সেই ভাই কাল স্কুল বন্ধ হইতে না হইতে কলিকাতা হইতে বর্ধমানে আসিয়া হাজির। এ নিশ্চয়ই নিছক ভ্রাতৃপ্রেম নয়। গোবর্ধন বাবু মনে মনে হাসিলেন। চা জল খাবার পর্বান্তে ক্ষেত্রবাবু তাহারই সমবয়সী শ্রী গোপাল মজুমদার অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের বাড়ি বেড়াইতে গেলেন। রেলওয়ে সমাজে পরস্পরকে উপাধি দ্বারা সম্বোধন করাই প্রচলিত। ক্ষেত্রবাবুকে সেখানেও এক দফা চা খাবার খাইতে হইল। মজুমদার বলিল, তারপর ক্ষেত্রবাবু, শুনছিলাম একটা কথা। ক্ষেত্রবাবুর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। বুঝিয়াও না বুঝিবার ভান করিয়া বলিলেন, কি কথা? আমাদের মুখুজ্জের ভাইজির সঙ্গে নাকি আপনার? ক্ষেত্রবাবু সলজ্জ হাসিয়া বলিলেন, না না, কই না, আমার তো না। আমি বলি, দ্বিতীয় সংসার করার ইচ্ছে যদি থাকে তবে এখানেই করে ফেলুন, মেয়েটি বড় ভালো। ক্ষেত্রবাবু 2-1 বার বলি বলি করিয়া অবশেষে বলিলেন, মেয়ে? ও, দেখেছেন নাকি? কি অনিলা? অনিলাকে ফ্রক পরে বেড়াতে দেখেছি। আমাদের বাসায় আমার ভাগ্নি বিমলার সঙ্গে খুব আলাপ। ও, বেশ মেয়ে, দেখতে তো ভালোই, ঘরের কাজকর্ম সব জানে। চলুন না, পায়ে পায়ে মুখুজ্জের বাসায় যাই। আপনি এসেছেন বোধহয় জানে না। ক্ষেত্রবাবু জিভ কাটিয়া বলিলেন, আরে তা কখনো হয়? না না, আমি যাব কেন? আমরা যে কজন আছি স্টেশনের কোয়ার্টারে সব এক ফ্যামিলির মতো। এখানে কুটুম্বিতে করি না কেউ কারো সঙ্গে। সেবারে ওই মল্লিকবাবুর মা মারা গেল 78 বছর বয়সে, রাত 1:30। আমি 18 ডাউন সবে পাশ করে টিকিটের হিসেব চালানে এন্ট্রি করছি। এমন সময় বাসা থেকে লোক গিয়ে বললে, শিগগির চলো। এই রকম ব্যাপার। সেই রাত্রিরে মশাই, রেলওয়ে কোয়ার্টারের কটি প্রাণী, বলি ব্রাহ্মণ আর কায়স্থ কি, হিন্দু তো বটে, ঘাড়ে করে নিয়ে গেলুম শ্মশানে। তা এখানে ওসব নেই, চলুন যাওয়া যাক। ক্ষেত্রবাবুর যাওয়ার ইচ্ছে যে না হইয়াছিল তাহা নয়, কিন্তু দাদা কি মনে করিবেন এই ভয়ে মজুমদারের কথায় রাজি হইতে পারিলেন না। পরদিন বেলা 10টার সময় ক্ষেত্রবাবু বাসায় বসিয়া খবরের কাগজ পড়িতেছিলেন। এমন সময় একটি মেয়ে এক বাটি তেল আনিয়া সামনে রাখিয়া সলজ্জ সুরে বলিল, দিদি বললেন আপনাকে নিয়ে আসতে। ক্ষেত্রবাবু চাহিয়া দেখিলেন 17-18 বছরের মেয়েটি। বেশি ফর্সাও নয়, বেশি কালোও নয়, মুখশ্রী ভালো। ও, বৌদিদি বললেন? ক্ষেত্রবাবু যেন একটু থতমত খাইয়া গিয়াছেন। কথা সুরে ধরা পড়িল। মেয়েটি হাসি চাপিতে চাপিতে বলিল, হ্যাঁ। এই কথা বলিয়াই সে চলিয়া গেল। ক্ষেত্রবাবু ভাবিলেন, কে মেয়েটি? কখনো তো দেখেন নাই একে। এ সেই মেয়েটি নয় তো? স্নান করিয়া খাইতে বসিয়াছেন, সেই মেয়েটি আসিয়া ভাতের থালা সামনে রাখিল, আবার ফিরিয়া গিয়া ডালের বাটি আনিয়া দিল। খাওয়ার মধ্যে মেয়েটি অনেকবার যাতায়াত করিল। ক্ষেত্রবাবু 2-1 বার মেয়েটির মুখের দিকে চাহিয়া দেখিলেন। মুখখানি ভালো ছাড়া মন্দ বলিয়া মনে হইল না তাহার কাছে। ভালো করিয়া চাহিতে পারিলেন না। দাদা পাশে বসিয়া খাইতেছেন। আহারাদির পর ক্ষেত্রবাবু বিশ্রাম করিতেছেন, সেই মেয়েটি আসিয়া পান দিয়া গেল।
ক্ষেত্রবাবুর কৌতূহল হইল জানিবার জন্যে মেয়েটি কে, কিন্তু কখনো অপরিচিতা মেয়ের সঙ্গে কথা কওয়ার বা মেলামেশার অভিজ্ঞতা না থাকায় চুপ করিয়া রহিলেন। গরিব স্কুল মাস্টার, তেমন সমাজে কখনো যাতায়াত নাই। এদিন এই পর্যন্ত। মেয়েটি আর আসিল না সারাদিনের মধ্যে, কিন্তু ক্ষেত্রবাবুর মন যেন তাহার জন্য উৎসুক হইয়া রহিল সারাদিন। মুখখানি বেশ, সেই মেয়েটি নাকি কি জানি। লজ্জায় কথাটা কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিলেন না। পরে আরো 2 দিন গেল, মেয়েটির কোনো চিহ্ন নাই কোনো দিকে। হঠাৎ তৃতীয় দিনে মেয়েটি সকালে চায়ের পেয়ালা রাখিয়া গেল সামনে। ক্ষেত্রবাবুর বুকের মধ্যে কিসের একটা ঢেউ ঝলকিয়া উঠিল। মেয়েটি দোরের কাছে একটুখানি দাঁড়াইয়া চলিয়া গেল, আর কিছুক্ষণ পরে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনাকে কি আর 1 পেয়ালা চা দেব? চা? তা বেশ, আনবো? হ্যাঁ। মেয়েটি এবার চলিয়া যাইতেই ক্ষেত্রবাবু ভাবিলেন, লজ্জা কিসের? এবার তিনি জিজ্ঞাসা করিবেন। সেই মেয়েটি নয়, ও অন্য কেউ, পাশের কোনো বাসার মেয়ে। কি জাতি তাহারই বা ঠিক কি? তা হোক, একটু আলাপ করিতে তো দোষ নাই। এবার চা নিতেই ক্ষেত্রবাবু লাজুকতা প্রাণপণে চাপিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি বুঝি পাশের বাসাতেই থাকেন? মেয়েটি যেন এতদিন ক্ষেত্রবাবুর কথা কহিবার আশায় ছিল। বহু বিলম্বিত ব্যাপারের অপ্রত্যাশিত সংঘটনে প্রথমটা নিজে যেন কিছু থতমত খাইয়া গেল। পরে বেশ সপ্রতিভভাবেই আঙুল তুলিয়া অনির্দেশ্য একটা বাসার দিকে দেখাইয়া বলিল, পাশে না, ওই দিকে আমাদের বাসা। ও! ক্ষেত্রবাবু আর কথা খুঁজিয়া পান না। মেয়েটি যেন আশা করিয়াই দাঁড়াইয়া আছে তিনি আবার কথা বলিবেন। ক্ষেত্রবাবু পুনরায় মরিয়া হইয়া বলিলেন, আপনার বাবা বুঝি রেলে কাজ করেন? পার্সেল অফিসে কাজ করেন। বেশ। মেয়েটি তখনও দাঁড়াইয়া আছে দেখিয়া ক্ষেত্রবাবু আকাশ পাতাল ভাবিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি পড়েন বুঝি? এখন বাড়িতেই পড়ি। গার্লস স্কুলে 3rd ক্লাস পর্যন্ত পড়েছিলাম। এখন বড় হয়েছি, তাই আর স্কুলে যাইনি। মেয়েটি যে কয়টি ইংরাজি কথা বলিল, সবগুলির উচ্চারণ স্পষ্ট ও জড়তা শূন্য, অশিক্ষিত উচ্চারণ নয়। ইংরেজি জানা মেয়ে ক্ষেত্রবাবু এ পর্যন্ত দেখেন নাই। মেয়েটির প্রতি সপ্রশংস দৃষ্টিতে চাহিয়া বলিলেন, এখানে বুঝি গার্লস স্কুল আছে? বেশ বড় স্কুল তো, 250 মেয়ে পড়ে। হেডমিস্ট্রেস কি? আমাদের সময় ছিলেন মিস সুকুমারী দত্ত, বিএ বিটি। এখন কে এসেছেন জানি নে। বারে, মেয়েটি বিটির খবর পর্যন্ত রাখে? স্কুল মাস্টার ক্ষেত্রবাবু প্রশংসায় বিগলিত হইয়া উঠিলেন মনে মনে, যেন কোনো অদৃষ্টপূর্ব কিছু দেখিতেছেন। বেশ মেয়েটি তো। আপনাদের স্কুলে পুরুষ মানুষ টিচার বুঝি নেই? নিচের দিকে একজন আছেন, ভুবনবাবু বলে, বুড়ো মানুষ, আমরা দাদু বলে ডাকতাম। পড়ানো বেশ ভালো হতো স্কুলে। অঙ্ক কষাতেন কি? ক্ষেত্রবাবু এবার কথা কহিবার বিষয় খুঁজিয়া পাইয়াছেন। নিহারদি, মিস নিহার তালুকদার, ওরা ব্রাহ্ম। বাহ, মেয়েটি ব্রাহ্মদের খবরও রাখে? এত বাহিরের খবর জানা মেয়ে সাধারণ গৃহস্থ ঘরে বড় একটা দেখা যায় না, অন্তত ক্ষেত্রবাবু তো দেখেন নাই। ইচ্ছা হইল খানিকক্ষণ মেয়েটির সঙ্গে গল্প করেন, কিন্তু সাহসে কুলাইল না। কে কি মনে করিতে পারে। পরদিন বৈকালে ক্ষেত্রবাবুর বৌদিদি বলিলেন, শশীবাবুদের বাসায় তোমার আর ওর নেমন্তন্ন। ক্ষেত্রবাবু জিজ্ঞাসা করিলেন, শশীবাবু কে? সেই তাঁরা? বৌদিদি হাসি মুখে বললেন, হ্যাঁ গো, সেই তারাই তো। সেখানে কি যাওয়া উচিত হবে? কেন? একটা আশা দেওয়া হবে। কিন্তু? কিন্তু কি? তুমি বিয়ে করবে কিনা এই তো? হ্যাঁ, তা সেই রকমই ভাবছিলাম। কেন, মেয়ে পছন্দ হয়নি? ক্ষেত্রবাবু আকাশ হইতে পড়িলেন। তিনি তখনই ব্যাপারটা আগাগোড়া বুঝিয়া ফেলিলেন, বৌদিদির ষড়যন্ত্র। তাহা হইলে শশীবাবুদের বাসার সেই মেয়েটি? হাসিয়া বলিলেন, সব আপনার কারসাজি। তখন তো ভাবিনি যে ওই মেয়ে। ও, মেয়ে খারাপ? ক্ষেত্রবাবু দেখিলেন হঠাৎ নিজেকে অত্যন্ত খেলো করিয়া লাভ নাই। ওজনে ভারী থাকা মন্দ নয়। বলিলেন, মেয়ে? হ্যাঁ, না, তা খারাপ নয়।
তবে আহামরিও কিছু নয়। মনের কথা বলছো তো ঠাকুরপো? সত্যি বলো, তোমার পছন্দ হয়নি? অনিলার কিন্তু তোমাকে পছন্দ হয়েছে। ক্ষেত্রবাবুর সতর্কতার বাঁধ হঠাৎ ভাঙিয়া গেল। তিনি তাড়াতাড়ি আগ্রহপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি কি কিরকম? ক্ষেত্রবাবুর বৌদিদি খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, তবে নাকি ঠাকুরপোর মন নেই? আমাদের কাছে চালাকি। সত্যি, তাহলে ভালোই লেগেছে। তবে আমিও বলছি, শোনো, অনিলা তোমাকে দেখতেই এসেছিল আসলে, অবশ্যই ছুতো করে এসেছিল। আমি যেন কিছু বুঝিনি এইভাবে বললাম, কলকাতা থেকে আমাদের একজন আত্মীয় এসেছে, বাইরে বসে আছে, চাটা দিয়ে এসো, ভাতটা দিয়ে এসো, একা পারছি না, তাই ও গিয়েছিল। বারবার পাঠালে ভালো হয় এমনি মনে হলো। আজকালকার সব বড় সড়ো মেয়ে, ওদের ধরনই আলাদা। যেও কিন্তু। রাত্রে সেই মেয়েটি ক্ষেত্রবাবুদের পরিবেশন করিল, কিন্তু করিলে কি হইবে? দাদা পাশেই বসিয়া, ক্ষেত্রবাবু লজ্জায় মুখ তুলিয়া চাহিতেও পারিলেন না। খাওয়া দাওয়া মিটিয়া গেল। ছোট রেলওয়ে কোয়ার্টারের বাহিরের ঘরে ক্ষুদ্র তক্তপোষে শতরঞ্চির ওপর ক্ষেত্রবাবু আসিয়া বসিলেন। বাড়ির কর্তা হঠাৎ ক্ষেত্রবাবুর দাদাকে কোথায় ডাকিয়া লইয়া গেলেন। অল্প পরেই সেই মেয়েটি একটা চায়ের পিরিচে 4টি পান আনিয়া তক্তাপোষের কোণে রাখিল। ক্ষেত্রবাবু একটা বিস্ময়ের ভান করিয়া বলিলেন, ও, এটা আপনাদের বাসা? আমি প্রথমটা বুঝতে পারিনি। মেয়েটি চুপ করিয়া রহিল, কিন্তু চলিয়া গেল না। ক্ষেত্রবাবু আর কথা খুঁজিয়া পান না। মেয়েটি যখন সামনেই দাঁড়াইয়া, তখন বেশিক্ষণ চুপ করিয়া থাকিলে বড় খারাপ দেখায়। চট করিয়া মাথায় কিছু আসেও না ছাই। তখন যে কথাটা আজ 2 দিন হইতে মনে হইতেছে প্রায় সবসময়ই, সেটাই বলিলেন, রেলের বাসাগুলো বড় ছোট না? হ্যাঁ, এতে আপনাদের অসুবিধা হয় না? আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। এই তো রেলেই বেড়াচ্ছি কতদিন থেকে। ও সয়ে গিয়েছে। জ্ঞান হয়ে পর্যন্ত এই রকমই তো দেখছি। এর আগে কোথায় ছিলেন আপনারা? আসানসোলে। তার আগে পাকুড়। তার আগে ছিলাম সক্রিগলি জংশন। তখন আমার বয়স 7 বছর, কিন্তু সব মনে আছে আমার। মেয়েটি বেশ সহজ সুরেই কথা বলিতে লাগিল, যেন ক্ষেত্রবাবুর সঙ্গে তার অনেক দিনের পরিচয়। আচ্ছা, আপনাদের দেশ কোথায়? হুগলি জেলায় আরামবাগ সাব ডিভিশনে। কিন্তু সে বাড়িতে আমরা যাইনি কোনোদিন। রেলের চাকরিতে ছুটি পান না বাবা। আমার ভাইয়ের পৈতের সময় বাবা বলেছেন যাবেন। মেয়েটি তাহাকে কোনো প্রশ্ন করে না, নিজে হইতেও কোনো কথা বলে না, কিন্তু তাহার প্রশ্নের উত্তর দিবার জন্য যেন উন্মুখী হইয়া থাকে। এমন এক অবস্থা ক্ষেত্রবাবুর পক্ষে যাহা সম্পূর্ণ নতুন। নিভাননীর সঙ্গে বিবাহ হইয়াছিল, তখন তাহার বয়স 19, নিভাননীর 10। তখন নারীর মনের আগ্রহ বুঝিবার বয়স হয়নি তার। এতকাল পরে এসব নূতন ব্যাপার জীবনের। আচ্ছা, আপনারা অনেক দেশ ঘুরেছেন, পাহাড় দেখেছেন? 3 পাহাড়ি বলে একটা স্টেশন আছে লুপ লাইনে, সেখানে বাবা কিছুদিন রিলিভিংয়ে ছিলেন, সেখানে পাহাড় দেখেছি। আপনি তো দেখেছেন, আমি এখনো দেখিনি। মেয়েটি বিস্ময়ের সুরে বলিল, আপনি পাহাড় দেখেননি? ক্ষেত্রবাবু হাসিয়া বলিলেন, না, কোথায় দেখব, বরাবর কলকাতাতেই আছি। স্কুলের ছুটি থাকলেও টিউশনির ছুটি নেই, যাতায়াত বড় একটা হয় না। আপনাদের বড় মজা, পাশে যাতায়াত করতে পারেন। মেয়েটি বিস্ময়ের সুরে বলিল, ও হো, খুব। গিয়েছেন কোথাও? দুমকায় আমার এক পিসিমশাই চাকরি করেন, দুমকা রাজ স্টেটে। সেখানে মার সঙ্গে গিয়ে মাসখানেক ছিলাম একবার। আর একবার পুরী যাওয়ার সব ঠিকঠাক, আমার ছোট ভাইয়ের অসুখ হলো বলে বাবা পাশ ফেরত দিলেন। সামনের বছর যাবেন বলেছেন। ও, আপনাকে আর 2টো পান দিই? না না, আমি বেশি পান খাইনি, বরং খাবার জল 1 গ্লাস যদি আনি বলিয়াই মেয়েটি বাড়ির মধ্যে চলিয়া গেল। এবং দুর্ভাগ্যের বিষয়ে তখনই বাহির হইতে শশীবাবুর সহিত ক্ষেত্রবাবুর দাদা গোবর্ধন বাবু ঘরে ঢুকিয়া বলিলেন, ক্ষেত্র, তাহলে চলো যাই। অখণ্ড সুখ জীবনে পাওয়া যায় না। একটু পরে জলের গ্লাস হাতে মেয়েটি ঘরের মধ্যে ঢুকিয়া
নিঃশব্দে গ্লাসটি তক্তাপোষের কোণে রাখিয়া কিঞ্চিৎ দ্রুতপদেই চলিয়া গেল। ক্ষেত্রবাবু ও তাঁহার দাদাও বিদায় লইয়া আসিলেন। সেই দিনই রাত্রে ক্ষেত্রবাবু বৌদিদির কাছে প্রকারান্তরে বিবাহের মত প্রকাশ করিলেন। পরবর্তী ৩-৪ দিনের মধ্যে সব ঠিকঠাক হইয়া গেল। সামনের অগ্রহায়ণ মাসের ২রা ভালো দিন আছে। বরপণ ১০১ টাকা নগদ ও ১০ ভরি সোনার গহনা। ঠিকুজি কোষ্ঠী মিলিলে কথাবার্তা পাকা হইবে। ক্ষেত্রবাবু দাদাকে বলিলেন, দাদা তাহলে কাল যাব। এখনই কেন? আর ২-৪ দিন থাক না। না দাদা, খোকা খুকি রয়েছে পড়ে সেখানে, যাই একবার। যাইবার পূর্বদিন পুনরায় শশীবাবুর বাড়ি তাহার নিমন্ত্রণ হইল। এদিন কিন্তু ক্ষেত্রবাবুর উৎসুক দৃষ্টি চারিদিক খুঁজিয়াও মেয়েটি টিকি দেখিতে পাইল না। বার্ষিক পরীক্ষা চলিতেছে। হেডমাস্টারের তাড়নায় মাস্টারেরা অতিষ্ঠ। বড় হলে যদুবাবু ও শরৎবাবু পাহারা দিতেছেন। হঠাৎ মিস্টার আলম তদারক করিতে আসিয়া ধরিয়া ফেলিলেন ২ জন ছাত্র টোকাটুকি করিতেছে। মিস্টার আলম বলিলেন, আপনারা কি দেখছেন যদুবাবু? কত ছেলে টুকছে। যদুবাবু দেখিতেছিলেন না সত্যই এ স্কুলে ১৯ বৎসর হইয়া গেল তাহার। সাহেব আসিবার অনেক আগে হইতে এখানে ঢুকিয়াছেন। নতুন মাস্টার যাহারা খুব উৎসাহের সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করে, তাহার সে বয়স পার হইয়া গিয়াছে। তিনি চেয়ারে বসিয়া ঢুলিতেছিলেন। সাহেবের টেবিলের সামনে দাঁড়াইতে হইল ২ জনকেই। সাহেব ভ্রু কুঞ্চিত করিয়া ২ জনের দিকে চাহিলেন। কে যদুবাবু, আপনার হলে এই ২ জন ছাত্র টুক ছিল, আপনি দেখেন না? আপনাদের কৈফিয়ত কি? দেখছিলাম স্যার। দেখলে এরকম হলো কেন? ছেলেরা বড় দুষ্টু স্যার, কিভাবে যে টোকে। চেয়ারে বসে পাহারা দেওয়ায় কাজ হয় না। বিশেষ করে যদুবাবু, আপনার আর মনোযোগ নেই স্কুলের কাজে, অনেকদিন থেকে লক্ষ্য করছি। এই স্কুলে আপনার আর পোষাবে না। যদুবাবু চুপ করিয়া রহিলেন। আর শরৎবাবু, আপনি নতুন এসেছেন আজ ২ বছর, কিন্তু এখনই এমনি গাফিলতি কাজের, এরপরে কি করবেন? আপনাদের দ্বারা স্কুলের কাজ আর চলবে না। এখন যান আপনারা, ছুটির পরে একবার আমার সঙ্গে দেখা করবেন। যদুবাবু রাগ করিয়া হলে ঢুকিয়া প্রত্যেক ছাত্রের পকেট খানা তল্লাশ করিলেন। ফলে প্রকাশ পাইল, ১. 3rd ক্লাসের এক ছেলের পকেট হইতে একখানা ইতিহাসের বইয়ের পাতা। ২. ক্লাসের আরেকটি ছেলের কোঁচায় লুকোনো একখানি আস্ত ইতিহাসের বই। ৩. নারায়ণবাবুর ছাত্র চুনির খাতার মধ্যে ৪-৫ খানা কাগজে নানারূপ নোট লেখা। ৪. 7th ক্লাসের একটি ছেলের ডেস্ক হইতে 2 খানি বই, একখানি ইংরাজি ইতিহাসের বই, এবেলা আছে ইতিহাসের পরীক্ষা, আর একখানি হলো ভূগোল, যাহার পরীক্ষা ও বেলা আছে। বোঝা গেল ইতিহাসের বই হইতে কিছু আগেও সে টুকিতেছিল। সব কয়েকজনকে হেডমাস্টারের কাছে হাজির করা হইল। সাহেবের হুকুমে তাদের এবেলা পরীক্ষা দেওয়া রহিত হইয়া গেল। বাড়িতে তাহাদের অভিভাবকদের কাছে পত্র গেল। নারায়ণবাবুর ছাত্র চুনি বাড়ি যাইতেছিল। নারায়ণবাবু ডাকিয়া পাঠাইলেন, হ্যাঁ চুনি, তুমি নোট লিখে এনেছিলে? চুনি চুপ করিয়া রহিল। কেন এনেছিলে? কার কাছ থেকে লিখে এনেছিলে? ও লিখে আনা কি তোমার উচিত হয়েছে? না স্যার। তবে আনলে কেন? আর কখনো আনবো না। তা তো আনবে না বুঝলাম। এদিকে একটা পেপার পরীক্ষা তো দিতে পারলে না। পাস নম্বর থাকবে কি করে তাই তো ভাবছি। চুনি, খিদে পেয়েছে? কিছু খাবি? আয় আমার ঘরে। নিজের ছোট ঘরটাতে লইয়া গিয়া নারায়ণবাবু তাহার পিছে হাত দিয়া কত ভালো ভালো কথা বুঝাইলেন। মিথ্যা দ্বারা কখনো মহৎ কাজ হয় না ইত্যাদি। গীতার শ্লোক পড়িয়া শুনাইলেন। ছোলা ভিজা ও চিনি এবং আধখানা পাউরুটি খাওয়াইলেন। চুনি যাইবার সময় বলিল, স্যার একটা কথা বলবো? বাড়ি গিয়ে কোনো কথা বলবেন না জানো? না, আমার যেচে বলবার দরকার কি, কিন্তু হেডমাস্টারের চিঠি যাবে তোমার বাবার নামে। চুনির মুখ শুকাইল, বলিল, কেন স্যার? তাই সাহেবের নিয়ম। আপনি হেড স্যারকে বুঝিয়ে বলুন না। আপনি বললে, যা বাড়ি যা এখন, দেখি আমি। চুনি চলিয়া গেলে নারায়ণবাবু ভাবিতে লাগিলেন,
চুনির এ অসাধু প্রকৃতিকে কি করিয়া ভিন্ন পথে ঘুরাইবেন? আজ যেভাবে বলিলেন ও ঠিক পথ নয়। গীতার শ্লোক বলা উচিত হয় নাই। অতটুকু ছেলে গীতার কথা কি বুঝিবে? তাহার নোটবুকে টুকিয়া রাখিলেন, চুনি, মিথ্যা ব্যবহার, হাউ টু কারেক্ট। অনুকূল বাবু হইলে কি করিতেন? নারায়ণবাবু গভীর দুশ্চিন্তায় মগ্ন হইলেন। চায়ের দোকানে বসিয়া সেদিন যদুবাবু আস্ফালন করিতেছিলেন। 1 পয়সার মুরদ নেই স্কুলের, আবার লম্বা লম্বা কথা। ডিউটি, ট্রুথ। আরে মশাই, পুজোর ছুটির মাইনে 2 টাকা 1 টাকা করে এই তো সেদিন শোধ হলো। গরিব মাস্টারেরা কি খায় বলতো? ক্ষেত্রবাবু হাসিয়া বলিলেন, না পোষায় চলে যেতে পারেন দাদা, সাহেবের গেট ইজ ওপেন। রামেন্দুবাবু আর নতুন টিচার নন, 2-3 বছর হইয়া গেল এ স্কুলে। তিনি সব দিন এ মজলিসে থাকেন না, আজ ছিলেন। বলিলেন, জানুয়ারি মাস থেকে মাইনে কাটা হবে, জানেন না বোধহয়। সকলেই চমকিয়া উঠিলেন। যদুবাবু ও জ্যোতির্বিনোদ একসঙ্গে বলিয়া উঠিলেন, কে বললে? হ্যাঁ, আবার মাইনে কাটা? জানুয়ারি মাসে ছাত্র ভর্তি না হলে মাইনে কাটা হবেই। এই সামান্য মাইনে এও কাটা হবে? আপনি একটু বলুন হেডমাস্টারকে। বলেছিলাম, কিন্তু বাজেট যা, তাতে মাইনে না কাটলে মাস্টারদের মধ্যে 2-1 জনকে জবাব দিতে হবে কাজ থেকে। তার চেয়ে সকলকে রেখে মাইনে কাটা ভালো। জ্যোতির্বিনোদ বলিলেন, সে যাকে যা হয় হবে। এখন সাহেবের কাছে একটা দরখাস্ত দেয়া যাক, আসুন, যাতে মাসের মাইনেটা ঠিক সময় পাই। 2.5 মাস খেটে 1 মাসের মাইনে নিয়ে এভাবে তো আর পারা যাচ্ছে না। রামেন্দুবাবু বলিলেন, ও করতে যাবেন না, তাতে ফল হবে না। আমি কি ও নিয়ে বলিনি ভাবছেন? যদুবাবু বলিলেন, না, আপনি যা বলেন তার উপর আমাদের কথা কওয়ার দরকার কি? যা ভালো হয় করবেন। চায়ের দোকান হইতে বাহির হইয়া কে একজন বলিলেন, আজ নারায়ণদাকে দেখছি না। জ্যোতির্বিনোদ বলিলেন, যখন আসি ঘরে উঁকি মেরে দেখি তিনি লিখছেন বসে বসে এক মনে, আমি আর ডাকলাম না। রামেন্দুবাবু বলিলেন, ওই একজন বড় খাঁটি সিনসিয়ার লোক, সেকালের গুরুর মতো। ও টাইপ আজকাল বড় একটা দেখা যায় না এই ব্যবসাদারির যুগে। আচ্ছা, আমি চলি, বসুন। বসিবার সময় নাই কাহারও, সকলকেই এখনই টিউশনিতে যাইতে হইবে। ক্ষেত্রবাবু চায়ের দোকান হইতে পাশেই শ্রীনাথ পালিতের লেনে বাসায় গেলেন। 15 টাকা ভাড়ায় 2খানি ঘর, একতলায়, ছোট্ট রান্নাঘর, একদিকে সিঁড়ির নিচে কয়লা রাখিবার জায়গা। অন্ধকার কলঘরে একজন লোক দিনমানে ঢুকিলেও বাহির হইতে হঠাৎ দেখিবার জো নাই। তারের আলনায় কাপড় শুকাইতেছে। বাড়িওয়ালি সুচিবে বুড়ি গামছা পড়িয়া ঝাঁটা হাতে উঠানে জল দিয়া ঝাঁট দিতেছে ও ধুইতেছে। অনিলা বাহিরে আসিয়া হাসি মুখে বলিল, দেরি হলো যে? কোথায় দেরি? কানু কই? সে বল খেলা দেখতে গিয়েছে, ইন্টার স্কুল ম্যাচ আছে কোথায়। চা খাবে? না, এই খেয়ে এলাম দোকান থেকে। অনিলা হাত পা ধুইবার জল আনিয়া একটা ছোট টুল পাতিয়া দিল, একখানা গামছা টুলের ওপর রাখিল। তারপর একটা বাটিতে মুড়ি মাখিয়া একপাশে একটু গুড় দিয়া স্বামীকে খাইতে দিল। ক্ষেত্রবাবু হাত মুখ ধুইয়া জলযোগ সমাপনান্তে টিউশনিতে যাইবার জন্য প্রস্তুত হইলেন। অনিলা বলিল, একটু জিরোবে না? না, দেরি হয়ে যাবে। অমনি বাজার থেকে ছোট খুকির জন্যে একটা বার্লি কিনে এনো, আর জিরে মরিচ, আর কি কি নেই দেখো। আর সব আছে, আনতে হবে না। বড় খুকি এই সময় বলিল, বাবা, আমার জন্য একটা পেন্সিল কিনে এনো, আমার পেন্সিল নেই। অনিলা বলিল, পেন্সিল আমার কাছে আছে, দেব এখন, মনে করে দিস কাল সকালে। ক্ষেত্রবাবু মাসখানেক হইল নতুন বাসায় উঠিয়া আসিয়া নতুন সংসার পাতিয়াছেন। মন্দ লাগিতেছে না। নিভাননের মৃত্যুর পরে দিন কতক বড় কষ্ট গিয়াছিল। এখন আবার একটু সেবা যত্নের মুখ দেখিতেছেন। চিরকাল স্ত্রী লইয়া সংসার ধর্ম করায় অভ্যস্ত। স্ত্রী বিয়োগের পর সব যেন ফাঁকা ফাঁকা ঠেকিত। অসুবিধাও ছিল বিস্তর। 8 বছরের খুকিকে গৃহিণী সাজিতে হইয়াছিল, কিন্তু খুকি যতই প্রাণপণে চেষ্টা করুক, অনভিজ্ঞা শিশু মেয়ে তাহার মায়ের স্থান কি পূর্ণ করিতে পারে?
আবার সংসারে আয়না চিরুনির দরকার হইতেছে, সিঁদুরের ব্যবস্থা করিতে হইতেছে, স্নো পাউডার কিনিবার প্রয়োজন তো আসিয়া পড়িল। চিরকাল যে গরুর কাঁধে জোয়াল ছাড়া পাইলে অনভ্যস্ত মুক্তির অভিজ্ঞতা তাহাকে ব্যাকুল করিয়া তোলে। মনে হয় সংসার হইল না, কাহার জন্য খাটিয়া মরিব, কে আমার অসুখ হইলে মুখে একটু জল দেবে, ইত্যাদি। যে বলিষ্ঠ ও শক্তিমান মন মুক্তির পরিপূর্ণতাকে ভোগ করিতে পারে, নির্জনতার ও উদাস মনোভাবের মধ্য দিয়া জীবনে নব নব দর্শন ও অনুভূতিরাজির সম্মুখীন হয়, নিরীহ স্কুল মাস্টার ক্ষেত্রবাবুর মন সে ধরনের নয়। কিন্তু না হইলে কি হয়, যেভাবে যে জীবনকে ভোগ করিতে পারে সেইভাবেই জীবন তাহার নিকট ধরা দেয়। ইহাতেই তাহার সার্থকতা। বাঁধা ধরার নিয়ম কি বা আছে জীবনকে ভোগ করিবার? ক্ষেত্রবাবু ছাত্রদের একতলা কুঠুরির অন্ধকূপে গিয়া ভীষণ গরমের মধ্যে পাখার তলায় অবসন্ন দেহ একখানা ইংরেজি ডিকশনারির ওপর এলাইয়া দিয়া পড়ানো শুরু করিলেন। আগে বেশ সময় কাটিত এখানে। এখন মনে হয় অনিলার সঙ্গে গিয়া কতক্ষণে দুই দণ্ড কথা বলিবেন। ছাত্র ছাড়ে না, এটা বুঝাইয়া দেন ওটা বুঝাইয়া দেন করিতে করিতে রাত 9:30 বাজাইয়া দিল। তারপর আসিল ছাত্রের কাকা। সে এফে ফেল, কিন্তু তাহার বিশ্বাস ইংরাজিতে তাহার মতো পণ্ডিত আর নাই। ভুল ইংরাজিতে সে ক্ষেত্রবাবুর সঙ্গে আলোচনা করিতে লাগিল কিভাবে ছেলেদের ইংরাজি শিখাইতে হয়। আজকালকার প্রাইভেট মাস্টারেরা ফাঁকিবাজ, পড়াইতে জানে না, কেবল মাহিনা বাড়া এই শব্দ মুখে। তারপর সে আবার দেখিতে চাহিল আজ ক্ষেত্রবাবু ছেলেদের কি পড়াইয়াছেন, কালকার পড়া বলিয়া দিয়াছেন কিনা, টাস্ক দিয়াছেন কিনা। লোকটার হাত এড়াইয়া রাত 10টার সময় ক্ষেত্রবাবু বাসার দিকে আসিতেছেন। এমন সময় পথে রাখাল মিত্তিরের সঙ্গে দেখা। ক্ষেত্রবাবু পাশ কাটাইবার চেষ্টা করিয়াও পারিলেন না। রাখাল মিত্তির ডাকিয়া বলিল, এই যে ক্ষেত্রবাবু যে, শুনুন শুনুন। রাখালবাবু যে ভালো আছেন? কই আর ভালো, খেতেই পাইনে তার ভালো। আপনারা তো কিছু করবেন না। বলিতে বলিতে রাখালবাবু ক্ষেত্রবাবুর দিকের ফুটপাতে আসিয়া উঠিলেন। বলিলেন, আসুন না, কাছেই আমার বাসা, একটু চা খেয়ে যান। সেদিন আপনাদের স্কুলে গিয়েছিলাম আমার বই দুখানা নিয়ে। সাহেব তো কিছু বোঝে না বাংলা বইয়ের। আপনারা একটু না বললে আমার বই ধরানো হবে না। ক্ষেত্রবাবু বলিলেন, এত রাত্রিরে আর যাব না রাখালবাবু, এখন চা খায় কেউ? আমি যাই। তবে আসুন, এই মোড়েই চায়ের দোকান, খাওয়া যাক একটু। অগত্যা ক্ষেত্রবাবুকে যাইতে হইল। রাখালবাবু নাছোড় বান্দা লোক। অনেক দিনের অভিজ্ঞতায় ক্ষেত্রবাবু জানেন ইহার হাতে পড়িলে নিস্তার নাই। চা খাইতে খাইতে রাখালবাবু বলিলেন, এবার মশাই ধরিয়ে দিতে হবে আমার বই দুখানা। আপনাদের মিস্টার আলম ভারী বদলোক। আমায় বলে কিনা ওসব চলবে না, আজকাল অনেক ভালো বই বেরিয়েছে। আমি বলি, তোমার বাবা আমার বই পড়ে মানুষ হয়েছে, তুমি আজ এসেছো রাখাল মিত্তিরের বইয়ের খুঁত ধরতে? রাখাল মিত্তিরকে ক্ষেত্রবাবু বহুদিন জানেন। বয়স 65, জীর্ণ অতি মলিন লং ক্লথের পিরান গায়ে, তাতে ঘাড়ের কাছে আবার ছেঁড়া, পায়ে 17 তালি জুতো। রাখালবাবু কলিকাতার স্কুল সমূহে অতি পরিচিত। 15 বছর হইল স্কুল মাস্টারি হইতে অবসর গ্রহণ করিয়া কয়েকখানি স্কুল পাঠ্য বই স্কুলে স্কুলে শিক্ষকদের ধরিয়া চালাইয়া দেন। তাতেই কায়ক ক্লেশে সংসার চলে। ক্ষেত্রবাবুর দুঃখ হয় রাখালবাবুকে দেখিয়া। এই বয়সে লোকটা রৌদ্র নাই, বৃষ্টি নাই, টো টো করিয়া স্কুলে স্কুলে সিঁড়ি ভাঙিয়া ওঠানামা করিয়া বই চালানোর তদবির করিয়া বেড়ায়, কিন্তু বিশেষ কিছু হয় না। লোকটার পরণ পরিচ্ছদেই তাহা প্রকাশ। বৃদ্ধকে সান্ত্বনা দিবার জন্য ক্ষেত্রবাবু বলিলেন, না না, আপনার বই খারাপ কে বলে, চমৎকার বই। রাখাল মিত্তির খুশি হইয়া বলিল, তাই বলুন দেখি, সকলে কি বোঝে? আপনি একজন সমজদার লোক, আপনি বোঝেন। আরে একালে ব্যাকরণ জানে কে? আমি ছাত্রবৃত্তি পরীক্ষাতে ব্যাকরণে ফার্স্ট হই, আবার মেডেল আছে, দেখাবো। বলেন কি? সত্যি? আপনি আমার বাসায় কবে আসছেন বলুন, দেখাবো। না, দেখাতে হবে কেন, আপনি কি আর মিথ্যে বলছেন? সেদিন অমনি এক স্কুলের হেডমাস্টার বললে, মশাই আপনার বই পুরনো মেথডে লেখা, ও এখন আর চলে না।
এখন নতুন অথর বেরিয়েছে, তাদের বইয়ের ছাপা, ছবি, কাগজ অনেক ভালো। আপনার বই আজকাল ছেলেরাই পছন্দ করে না। শুনলেন? আরে রাখাল মিত্তিরের বই পড়ে কত অথর সৃষ্টি হয়েছে। অথর আমাকে এসেছেন মেথড শেখাতে। পয়সা হাতে পাই তো ভালো ছাপা ছবি আমিও করতে পারি, কিন্তু কি করব, খেতেই পাই না, চলেই না। বুড়ো বয়সে লোকের দৌড়ে দৌড়ে ঘুরে বই কখানা ধরাই, তাতেই কোনো রকমে। ছেলেটা আজ যদি মরে না যেত তবে এত হতো না। ধরুন 25 বছরের জোয়ান ছেলে আজ বাঁচলে 34 বছর বয়স হতো। আমার ভাবনা কি? আচ্ছা, আমি দেখব চেষ্টা করে। এখন উঠি রাখাল বাবু, রাত অনেক হলো। এই শুনুন, নব ব্যাকরণ সুধা প্রথম ভাগ 4th ক্লাসের জন্য, নব ব্যাকরণ সুধা দ্বিতীয় ভাগ 3rd ক্লাসের উপযুক্ত। আর এবার নতুন একখানা বাংলা রচনা লিখেছি, রচনাদর্শ প্রথম ও দ্বিতীয় ভাগ। খুব ভালো বই, পড়ে দেখবেন। সব রকমের রচনা আছে তাতে। কি ভাষা! বেটারা সব বই লিখেছে, রচনা হয় কারো? কোনো বেটা বাংলা সেন্টেন্স শুদ্ধ করে লিখতে জানে? নিয়ে আসুন বই, আমি পাতায় পাতায় ভুল বের করে দেব। একবার ছাত্রবৃত্তি পরীক্ষায় কৃত প্রত্যয়ের চললেন যে, ও ক্ষেত্রবাবু। আচ্ছা, তাহলে শনিবারে বই নিয়ে যাব। শুনুন, মনে থাকবে তো? দেবেন একটু বলে হেডমাস্টারকে। আর শুনুন, বাংলা রচনাও একখানা নিয়ে যাব, যাতে হয় একটু দেবেন বলে। নমস্কার। ক্ষেত্রবাবু শেষের কথাগুলি ভালো শুনিতে পাইলেন না, তখন তিনি একটু দূরে গিয়া পড়িয়াছেন। বাসায় অনিলা তাহার ভাত ঢাকা দিয়া ঘুমাইয়া পড়িয়াছে। ক্ষেত্রবাবু ভাবেন, ছেলে মানুষ, এত রাত পর্যন্ত জাগিয়া থাকার অভ্যাস নাই, সারাদিন খাটিয়া বেড়ায়। স্ত্রীকে ডাক দেন। অনিলা ধর্মর করিয়া উঠিয়া বসে, স্বামীকে দেখিয়া অপ্রতিভ হয়, বলে, এত রাত আজ? ঘুমোচ্ছিলে বুঝি? অনিলা হাসিয়া বলিল, হ্যাঁ, খোকা খুকিদের খাইয়ে দিলাম, তারপর একখানা বই পড়তে পড়তে কখন ঘুম এসে গিয়েছে। ক্ষেত্রবাবু আহারাদি করিলেন। অনিলা বলিল, হ্যাঁ গা, রাগ করেনি তো ঘুমোচ্ছিলাম বলে? বাহ, বেশ, রাগ করবো কেন? আমার বার্লি আর জিরে মরিচ এনেছ? ওই যা, একদম ভুলে গিয়েছি। ভুলবো না। যদি বা ছাত্রের কাকার হাত এড়িয়ে বেরোলাম তো পড়ে গেলাম রাখাল মিত্তিরের হাতে। সব স্কুলের সব মাস্টার ওকে এড়িয়ে চলে, একবার পাকড়ালে আর নিস্তার নেই। সে কে? অথর। কি কি বই আছে? কই নাম শুনেনি তো। শুনবে কি? বঙ্কিমবাবু না রবি ঠাকুর না শরৎ চাটুর্যেউনি? স্কুলের বই লেখে, নবকবিতা পাঠ, বাল্যবোধ, এইসব। বড় গরিব, হাতে পায়ে ধরে বই চালায়, ছিনে ঝুঁক। একদিন এনো না বাসায়, দেখব। আমি অথর কখনো দেখিনি, একদিন চা খাওয়াবো। রক্ষে করো, তুমি চেনো না রাখাল মিত্তিরকে। বাসায় আনলে আর দেখতে হবে না, সে কথাই তুলো না। বড় লোক, খেতেই পায় না, বই চলে না। সেকেলে ধরনের বই, একালে অচল। ওই যে বললাম, নাছোড়বান্দা হয়ে ধরে পেড়ে চালায়। অনিলার লেখাপড়ার ওপর খুব অনুরাগ দেখিয়া ক্ষেত্রবাবুর আনন্দ হয়। নিভাননি লেখাপড়া জানি তো অতি সামান্যই। অনিলা মন্দ লেখাপড়া জানে না, ইংরেজিও জানে। বই পড়িতে ভালোবাসে বলিয়া শাঁখারিটোলার লাইব্রেরি হইতে ক্ষেত্রবাবু গত মাস হইতে বই আনিয়া দেন। 2খানা বই একদিনেই কাবার। সম্প্রতি স্কুলের লাইব্রেরি হইতে ছোট ছোট ইংরাজি বই আনেন। অনিলার সেগুলি পড়িতে একটু সময় লাগে। অনিলা সবসময় সব কথার মানে বুঝিতে পারে না, বলে, হ্যাঁ গা, হপ মানে কি? বইয়েতে আছে এক জায়গায়, লাফিয়ে লাফিয়ে চলা। লাফানো নয়, কোনো গাছপালা হবে। লাফানো হলে সে জায়গায় মানে হয় না। ওহো, ও এক রকমের লতা, চাষ হয় ইংল্যান্ডে, বিশেষ করে স্কটল্যান্ডে। মদ চোলাই হয় ওই লতা থেকে, হুইস্কি বিশেষ করে। ছোট খুকি ঘুমের ঘোরে ভয় পাইয়া কাঁদিয়া উঠিতে অনিলা ছুটিয়া গেল। বেলা 4টা বাজে। হেডমাস্টারের সার্কুলার বাহির হইল, ছুটির পরে জরুরি মিটিং, কোনো মাস্টার যেন চলিয়া না যায়। মাস্টারদের মুখ শুকাইল। 2 দিন আগে সাহেব ক্লাসে ঘুরিয়া পড়ানোর তদারক করিয়া গিয়াছেন। আজ সেই সব ব্যাপারের আলোচনা হইবে।
কাহার না জানি কি খুঁত বাহির হইয়া পড়িল। যদুবাবু ফাঁকিবাজ মাস্টার, তাহার খুঁত বাহির হইবেই তিনি জানেন। অনেক দিন অনেক তিরস্কার খাইয়াছেন, বড় একটা গ্রাহ্য করেন না। মিটিংয়ে হেডমাস্টার বলিলেন, সেদিন আপনাদের ক্লাসে পড়ানো দেখে খুব আনন্দিত হওয়ার আশা করেছিলাম। দুঃখের বিষয় সে আনন্দ লাভ ঘটেনি। টিচারদের কর্তব্য সম্বন্ধে আপনাদের অনেকবার বলেছি, কিন্তু তবুও এমন কতকগুলি টিচার আছেন যাদের বারবার সে কর্তব্য স্মরণ করিয়ে দিতে হয়। এটা বড় দুঃখের কথা। রামবাবু, একটি ছিপছিপে ছোকরা গুচের মাস্টার দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, স্যার, আপনি 5th ক্লাসে জিওগ্রাফি পড়াচ্ছিলেন, কিন্তু ম্যাপ নিয়ে যাননি কেন? রামবাবু নিরুত্তর। কতবার না বলেছি ম্যাপ না দেখালে জিওগ্রাফি পড়ানো। এইবার রামবাবু সাহস সঞ্চয় করিয়া বলিলেন, স্যার, দেশের কথা পড়ানো হচ্ছিল না, বাংলাদেশের উৎপন্ন দ্রব্য পড়াচ্ছিলাম, তাই। ও, উৎপন্ন দ্রব্য পড়ালে ম্যাপ নিয়ে যেতে হবে না কেন? বাংলাদেশের ম্যাপ নেই? আর ক্ষেত্রবাবু উঠিয়া দাঁড়াইলেন। আপনি রচনা শেখাচ্ছিলেন 3rd ক্লাসে, কিন্তু শুধু সামনের বেঞ্চিতে যারা বসে আছে তাদের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন। পেছনের বেঞ্চিতে ছাত্ররা তখন গল্প করছিল। ক্লাস শুদ্ধ ছেলের মনোযোগ আকর্ষণ করতে না পারলে আপনার পড়ানো বৃথা হয়ে গেল, বুঝতে পারলেন না? তাছাড়া ব্ল্যাকবোর্ড আদৌ ব্যবহার করেননি সে ঘন্টায়। পণ্ডিত বলিতে কোন পণ্ডিত বুঝিতে না পারিয়া 2 পণ্ডিতই উঠিয়া দাঁড়াইলেন। সাহেব জ্যোতির্বিনোদের দিকে আঙুল দিয়া বলিলেন, আপনি বাংলা পড়াচ্ছিলেন 4th ক্লাসে। আপনি কি ভাবেন খুব চেঁচিয়ে পড়ালেই ভালো পড়ানো হলো? আপনি নিজের প্রশ্নের নিজেই উত্তর দিচ্ছিলেন, নামতা পড়ানোর সুরে চিৎকার করে পড়াচ্ছিলেন, ফলে ইউ ফেইল টু ক্যারি দ্য ক্লাস উইথ ইউ। পরে হেড পণ্ডিতের দিকে বক্র দৃষ্টিতে চাহিয়া রহস্যের সুরে বলিলেন, তাহলে ভাববেন না আপনার পড়ানো নিখুঁত। আপনি এক জায়গায় বসে পড়ান, সামনের বেঞ্চিতে দৃষ্টি রাখেন এবং মাঝে মাঝে অবান্তর গল্প করেন। যদুবাবু উঠিয়া দাঁড়াইলেন। আপনার কোনো দোষই গেল না। আমার মনে হয় আপনার কাজে মন নেই। আপনার দোষের লিস্ট এত লম্বা হয়ে পড়ে যে তা বলা কঠিন। আপনি কোনোদিনও ব্ল্যাকবোর্ড ব্যবহার করেন না, ক্লাসে ছেলেদের প্রশ্ন করেন না, টাস্ক দেন না। সেদিন বায়ু প্রবাহের গতি বোঝাচ্ছিলেন, গ্লোব নিয়ে যাননি ক্লাসে। গ্লোব না নিয়ে গেলে এমন সময় একটি ছাত্রকে মিটিংয়ের ঘরের মধ্যে উঁকি মারিতে দেখিয়া হেডমাস্টার ধমক দিয়া বলিলেন, কে চাই, এখানে কেন? ছাত্রটি মুখ কাঁচুমাচু করিয়া বলিল, স্যার, 4th ক্লাসের ধীরেনের চোখে বল লেগে চোখ বেরিয়ে এসেছে। সকলেই লাফাইয়া উঠিলেন। হেডমাস্টার বলিলেন, চোখ বেরিয়ে এসেছে? কোথায় সে? সকলে নিচের তলায় ছুটিলেন। স্কুলের বারান্দায় একটা 13-14 বছরের ছেলেকে শোয়াইয়া আরো অনেক ছেলে ঘিরিয়া মাথায় জল দিতেছে, বাতাস করিতেছে। হেডমাস্টারকে দেখিয়া ভিড় ফাঁকা হইয়া গেল। সত্যি চোখ বাহির হইয়া 1/2 ইঞ্চি পরিমাণ ঝুলিয়া পড়িয়াছে। বিভৎস দৃশ্য। তখনই মেম সাহেব খবর পাইয়া আসিয়া ছেলেটিকে কোলে লইয়া বসিল। সাহেব দারোয়ানকে ছেলের বাড়িতে পাঠাইয়া দিলেন। বড় লোকের ছেলে, বাড়িতে মোটর আছে। মোটর আসিতে দেরি দেখিয়া সে স্কুলের ছেলেদের সঙ্গে বল খেলিতেছিল, তাহার ফলেই এই দুর্ঘটনা। দেখিতে দেখিতে ছেলের বাড়ির লোক মোটর লইয়া ছুটিয়া আসিল। তাহার পূর্বেই স্কুলের পাশের ডাক্তার বসু হেডমাস্টারের আহ্বানে আসিয়া ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা করিতেছিলেন। ছেলের বাবা হেডমাস্টার ও ডাক্তারের সঙ্গে পরামর্শ করিয়া ছেলেকে মোটরে মেডিকেল কলেজে লইয়া গেল। হেডমাস্টার সঙ্গে 2 জন মাস্টার দিলেন। শরৎবাবু ও গেম মাস্টার বিনোদবাবুকে যাইতে হইল। পরের কয়দিন হেডমাস্টার নিজে এবং আরো 3-4 জন মাস্টার হাসপাতালে গিয়া ছেলেটিকে দেখিতে লাগিলেন। যে চোখে চোট লাগিয়াছিল সে চোখটা অস্ত্র করিয়া বাহির করিয়া ফেলিতে হইল, তবুও কিছু হইল না। ছেলেটির অবস্থা দিন দিন খারাপের দিকে যায়। মেম সাহেব প্রায়ই গিয়া বসিয়া থাকে। সাহেবও 1-8 দিন অন্তর যান। নারায়ণবাবু টুইশানি ফেরতা প্রায় রোজই যান। একদিন বিকালে হেডমাস্টারকে দেখিয়া ছেলেটি কাঁদিয়া ফিরিল। তখনও তাহার বাড়ি হইতে লোকজন আসে নাই। সাহেব গিয়া বসিয়া বলিলেন, ডোন্ট ইউ ক্রাই মাই চাইল্ড, দের ইজ এ লিটল ডিয়ার, বি এ হিরো, এ লিটল হিরো। মুশকিল এই যে সাহেব বাংলা বলিতে পারেন না ভালো।
ছোট ছেলে তাহার ইংরাজি বুঝিতে পারে না। মুখে কথা বলিতে বলিতে হেডমাস্টার বিপন্ন মুখে ছেলেটির মাথায় ও পিঠে সান্ত্বনাসূচক ভাবে হাত বুলাইতে লাগিলেন। কান্না করে না, কান্না লজ্জার কথা আছে। ইট ইজ আ শেম ফর এ বয় টু ক্রাই, বুঝেছ? ভালো বালক আছে, সারিয়া যাইবে, কিচ্ছু হইবে না। এমন সময় ছেলের মা ও বাড়ির মেয়েদের আসিতে দেখিয়া সাহেব উঠিয়া দাঁড়াইতে দাঁড়াইতে বলিলেন, তোমার মার সামনে কান্না করে না। There is a good boy. আমার স্কুলের বালক কাঁদিবে না। I know you will keep up the prestige of your school. I bless you, my child. ছেলেটি খানিকটা বুঝিল না, কিন্তু সে কান্না বন্ধ করিল। আর কখনো কাহারও সামনে কাঁদে নাই। এমনকি মৃত্যুর 2 দিন পূর্বে তাহার সংজ্ঞা লোপ হওয়ার পূর্ব পর্যন্ত ভয় কি দুর্বলতা সূচক একটি কথাও তাহার মুখে কেহ শোনে নাই। মাস্টারদের বেতন আরো কমিয়া গিয়েছে, কারণ জানুয়ারি মাসে নতুন ছেলে ভর্তি হয় নাই আশানুরূপ। এই মাসের মাহিনা লইতে গিয়া মাস্টারেরা ব্যাপারটা জানিতে পারিলেন। চায়ের আসরে যদুবাবু বলিলেন, আর তো চলে না হে, একে এই মাইনে ঠিক মতো পাওয়া যায় না, তাতে আরো 5 টাকা করে কমে গেল। কলকাতা শহরে চালাই কি করে? ক্ষেত্রবাবু বলিলেন, তবুও তো দাদা আপনি বৌদিকে পাড়া গাঁয়ে রেখেছেন আজ 2 বছর। আমি আর বছর বিয়ে করে কি মুশকিলেই পড়েছি। বাসার খরচ কখনো চলতো না যদি টিউশনি না থাকতো। জ্যোতির্বিনোদ বলিলেন, খোকার অন্নপ্রাশন দেবে কবে ক্ষেত্রবাবু? আর অন্নপ্রাশন? খেতে পাইনি তার অন্নপ্রাশন। বাসা খরচ চলে না, বাসা ভাড়া আজ 3 মাস বাকি। আমার কথা যদি শোনেন তবে অবাক হয়ে যাবেন। স্কুলের ঘরে থাকি, ঘর ভাড়া লাগে না, তাই রক্ষে। আজ 6 মাস বাড়িতে 5টা করে টাকা মাসে তাও পাঠাতে পারিনি। 25 ছিল, হলো 22। এখানেই বা কি খাই, বাড়িতেই বা কি দিই? যদুবাবু বলিলেন, আমার ভাবনা কিসের শুনবে? বউটাকে এক জ্ঞাতি শরিকের বাড়ি ফেলে রেখে এসেছি দেশে। সেখানে তার কষ্টের সীমা নেই। কতবার লিখেছে, কিন্তু আনি কোথায় বলো? 32 থেকে 28 হলো, মেশে খাই তাই কুলোয় না। শরৎবাবু বলিলেন, কোথাও চলে যাই ভাবি, কিন্তু এ বাজারে যাই বা কোথায়? ক্ষেত্রবাবু বলিলেন, আচ্ছা শরৎ, তোমায় একটা কথা বলি। আমাদের না হয় বয়স হয়েছে, স্কুল মাস্টারি ধরেছি অনেক দিন থেকে, কোথায় আর এ বয়সে যাব? কিন্তু তুমি ইয়ং ম্যান, কেন মরতে এ লাইনে পচে মরবে? স্কুল মাস্টারি কি কেউ শখ করে করে? সমস্ত জীবনটা মাটি। এখনো সময় থাকতে অন্য পথ দেখে নাও। তুমি কি ওই গেম টিচার বিনোদ বাবু, কেন যে তোমরা এখানে আছো? পিওর লেজিনেস। শরৎবাবু বলিলেন, লেজিনেস নয় দাদা, এখানে 25 পেতাম, হলো 22। অনেক চেষ্টা করেছি। হেন আপিস নেই যেখানে দরখাস্ত হাতে যায়নি, হেন লোক নেই যাকে ধরিনি। আমরা গরিব, নিজের লোক না থাকলে হয় না। আমাদের কে ব্যাক করছে বলুন না দাদা? কিন্তু তা তো হলো, এ স্কুলের অবস্থা দিন দিন হয়ে দাঁড়ালো কি? কে জানে কেমন সাহেবের অত কড়াকড়ি, অমন পড়ানোর মেথড, কিছুতেই কিচ্ছু হচ্ছে না। যদুবাবু বলিলেন, তা নয়, কি হয়েছে জানো? পাশের স্কুলগুলো ছেলে ভাঙিয়ে নেয়, ওরা বাড়ি বাড়ি গিয়ে ছেলে জোগাড় করে, হেডমাস্টার মাস্টারদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যায়। আমাদেরও যেতে হবে। হেডমাস্টার যে রাজি নন, ওতে মাস্টারদের প্রেস্টিজ থাকে না। ওসব ব্যবসাদারি করে স্কুল রাখাচ্ছে, না রাখা ভালো। এসব বিলিতি মত এখানে খাটবে না। আমি জানি লালবাজারে একটা স্কুল থেকে ছেলে ট্রান্সফার নেবে বলে দরখাস্ত দিল। হেডমাস্টার 2 জন টিচার নিয়ে তাদের বাড়ি গিয়ে পড়ল, গার্জেনকে বোঝালো কেন ট্রান্সফার নেবেন, কি অসুবিধে হচ্ছে বলুন। কত খোসামত, কিছুতেই ছেলেকে নিতে দিলে না। ক্ষেত্রবাবু বলিলেন, আমাদের স্কুলে যেমন ট্রান্সফারের দরখাস্ত পড়েছে, আর সাহেব অমনি তখনই ক্লার্ককে ডেকে বলবে, কত বাকি আছে দেখো, দেখে ট্রান্সফার দিয়ে দাও। এরকম করে কি কলকাতার স্কুল চলে? সাহেবকে বোঝালেও বুঝবে না। প্রেস্টিজ যাবে, প্রেস্টিজ ধুয়ে জল খাই এখন। পরদিন স্কুলে মিস্টার আলম টিচারদের লইয়া এক গুপ্ত সভা করিলেন।
স্কুলের ছুটির পর তেতলার ঘরে। উদ্দেশ্য, এ হেডমাস্টারকে না তাড়াইলে স্কুলের উন্নতি নাই। একা 200 টাকা মাহিনা লইবে, তাহার ওপর ছেলে আসে না স্কুলে। মাস্টারদের এই দুর্দশা। হেডমাস্টার ও মেম বিতরণ না করিলে স্কুল টিকিবে না। যদুবাবু বলিলেন, কি উপায়ে সরানো যায় বলুন? হিমালয় পর্বতকে কে সরায়? কমিটির কাছে দরখাস্ত পেশ করি আমরা সবাই মিলে, আমাদের ভিউজ আমরা লিখি। ক্ষেত্রবাবু বলিলেন, কিছু হবে না মিস্টার আলম, কমিটি ওতে কানও দেবে না, উল্টো বিপত্তি হবে। মিস্টার আলম বলিলেন, দেখুন কি হয়, আমি বলছি ওতে ফল হতেই হবে। এ মিটিংয়ে নারায়ণবাবু ছিলেন না, কিন্তু রামেন্দু বাবু ছিলেন। তিনি বলিলেন, আমি এটা অপোজ করছি। হেডমাস্টার বিতরণ করে ফল ভালো হবে কে বলেছে? সেটা উচিত নয়। মিস্টার আলম বলিলেন, তবে কিসে ফল ভালো হবে তা আমি জানি নে, তবে হেডমাস্টার কড়া বটে, কিন্তু হি ইজ আ ভেরি গুড টিচার। অমন লোককে বুড়ো বয়সে তাড়ালে ধর্মে সইবে না, আর তাড়াতে পারবেনও না। কেন? কমিটির কাছে হেডমাস্টারের পজিশন খুব সিকিউর। তারা ওকে মেনে চলে, শ্রদ্ধা করে। শত্রুও আছে, যেমন ডাক্তার গাঙ্গুলি, সাতকড়ি দত্ত, মিস্টার সেন। এরা স্বদেশী কিনা সাহেবকে দেখতে পারেন না। আপনারা বলুন, আমি তদবির তদারক আরম্ভ করি, মেম্বারদের, বিশেষ করে স্বদেশী মেম্বারদের বাড়ি বাড়ি যাই। রামেন্দু বাবু বলিলেন, আমি এর মধ্যে নেই, তবে আমি সাহেবকেও কিছু বলবো না, আপনাদের এর মধ্যেও থাকবো না, আপনারা যা হয় করুন। মিস্টার আলম বলিলেন, একটা কথা আছে এর মধ্যে। কি? আপনারা সবাই কিন্তু বলুন, এরপরে আমাকে হেডমাস্টার করবেন আপনারা। মাস্টারেরা দণ্ডমুণ্ডের মালিক নহেন, বেশ ভালো রকমই তাহা জানেন। তবুও ঘাড় নাড়িয়া কেহ সায় দিলেন, কেহ উৎসাহের সহিত বলিলেন, বেশ বেশ। অর্থাৎ যে ক্ষমতা তাহাদের নাই, অপর একজনের মুখে তাহা তাহাদের শুনিয়া মাস্টারের দল খুশি ও উৎসাহিত হইয়া উঠিলেন। রামেন্দুবাবুর দলের 2-1 মাস্টার নিজেদের মধ্যে বলা বলি করিলেন, তাহারা রামেন্দুবাবুকে হেডমাস্টার করিবেন। ক্ষেত্রবাবু বলিলেন, মিস্টার আলম, তবে আপনাকে মাইনে কম নিতে হবে। কত বলুন? 100-র বেশি নয়। সে আপনাদের বিবেচনা, যা ভালো হয় করবেন। যদুবাবু বলিলেন, আচ্ছা, আপনাকে যদি আর 25 বেশি দেওয়া যায়, তবে আপনি আমাদের মাইনের বিষয়টাও দেখবেন। এই স্কেল করুন না, গ্র্যাজুয়েট 50 টাকা, আন্ডার গ্র্যাজুয়েট 40। মাহিনার কত স্কেল হইবে তাহা লইয়া কিছুক্ষণ মাস্টারদের তুমুল তর্ক বিতর্কের পর স্থির হইল, যদুবাবুর প্রস্তাব গ্র্যাজুয়েটদের পক্ষে ঠিকই রহিল, তবে আন্ডার গ্র্যাজুয়েটদের 30-এর বেশি আপাতত দেওয়া চলিবে না। জ্যোতির্বিনোদ বলিলেন, পণ্ডিতদের সম্বন্ধে একটা বিবেচনা করুন। মিস্টার আলম বলিলেন, আপনারা কত হলে খুশি হন? যদুবাবু বিষম আপত্তি উঠাইলেন, আন্ডার গ্র্যাজুয়েট আর পণ্ডিত এক স্কেলে মাহিনা পাইবে তাহা হয় না। হেড পণ্ডিত 35, অন্য পণ্ডিত 30 ও 25। হেডমাস্টার হওয়ার আসন্ন সম্ভাবনায় উৎফুল্ল মিস্টার আলম যদুবাবুর প্রস্তাবে তৎক্ষণাৎ রাজি হইয়া গেলেন। মাস্টারেরা বলা বলি করিতে লাগিলেন, ব্যবস্থা ভালোই হইয়াছে। যদুবাবু বলিলেন, আজ 2 বছর ধরে 2.5 মাস খেটে 1 মাসের টাকা পাচ্ছি। আজ 1 টাকা, কাল 2 টাকা, এ আর সহ্য হয় না। তার উপর মাইনে গেল কমে, ইনক্রিমেন্ট তো হলোই না আধ পয়সা আজ 14 বছরের মধ্যে। হেড পণ্ডিত বলিলেন, আমার 19 বছরের মধ্যে। জ্যোতির্বিনোদ বলিলেন, আমার 17 বছরের মধ্যে। বোঝা গেল সকলেই বর্তমান ব্যবস্থার উপর অসন্তুষ্ট, নতুন কিছু হইলেই খুশি। সকলেরই উন্নতি হইবে, বাজার খরচ সচ্ছলভাবে করিতে পারিবেন, বাসায় ফিরিয়া পরোটা জলখাবার খাইতে পারিবেন, 2-1টা জামা বেশি করাইতে পারিবেন। বাড়িতে অনেকেরই বাসনপত্র কম, কিছু থালাবাটি কিনিবেন, কন্যার বিবাহের দেনা কেহ বা কিছু শোধ করিতেও পারিবেন। কাল হইতে স্কুলে ছেলেদের জন্য টিফিনের বন্দোবস্ত হইবে। ডিপিআই এর সার্কুলার অনুযায়ী ছেলেদের নিকট হইতে কিছু কিছু খরচা লইয়া স্কুল ছেলেদের টিফিনের সময় জলখাবারের আয়োজন করিবে। সাহেব ঠিক করিয়াছেন, লাল আটার রুটি আর ডাল ঠাকুর রাখিয়া তৈরি করানো হইবে। প্রত্যেক ছেলেকে 2টি পয়সা দিতে হইবে খাবার বাবদ, 2খানা রুটি ও ডাল মাথা পিছু। মিস্টার আলম বলিলেন, শুনুন, মিটিং ভাঙবার আগে আর একটা কথা আছে।
কাল থেকে টিফিন দেওয়া হবে ছেলেদের। ওর হিসেবপত্র আর ছেলেদের দেওয়া খাওয়ার তদারক করতে হবে একজন টিচারকে। আপনাদের মধ্যে কে রাজি আছেন? সাহেব আমাকে লোক ঠিক করতে বলেছেন। ক্ষেত্রবাবু বলিলেন, কে আবার ওই হাঙ্গামা ঘাড়ে নেবে? থাকি টিফিনের সময় একটু শুয়ে। হেড পণ্ডিত বলিলেন, আমাদের শরৎ ভায়া বরং করো। ইয়ং ম্যান, তুমি কি বিনোদ? হিসেবপত্র করিতে হইবে এবং 300 ছেলেকে ডাল রুটি দেওয়ার ঝঞ্ঝাট পোহাইতে হইবে বলিয়া কেহই রাজি হইল না। মিস্টার আলম বলিলেন, তাই তো, একটা যা হয় ঠিক করে ফেলতে হবে। যদুবাবু চুপ করিয়াছিলেন, বলিলেন, তবে যখন কেউ রাজি হয় না তখন আর কি হবে? আমাকেই করতে হবে। সাহেবের অর্ডার, না মেনে তো উপায় নেই। আপনি নেবেন তাহলে? তাই ঠিক রইল মিস্টার আলম, কি আর করি। একটু কষ্ট হবে বটে, কিন্তু চাকরি যখন করছি, কর্তব্য কার্যে এতখানি অনুরাগ যদুবাবুর বড় একটা দেখা যায় না। সুতরাং অনেকে বিস্মিত হইলেন। মিস্টার আলম বলিলেন, আপনারা নির্ভয়ে নেমে যান। সাহেব টিউশনিতে বার হয়েছে, মেম সাহেবও নেই, কেউ টের পাবে না। সকলে ভয়ে ভয়ে নিচে নামিয়া গেল। চায়ের মজলিসে রামেন্দুবাবু বলিলেন, আমাকে আপনারা এর মধ্যে কিন্তু টানবেন না। সকলে বলিলেন, কেন কেন, কি বলুন? মিস্টার আলম হেডমাস্টার হন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সাহেবের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র আমি পছন্দ করি না, এই ঠিক নয়। ক্ষেত্রবাবু বলিলেন, তাছাড়া আপনি কি ভেবেছেন এ কখনো হবে? এ হলো কালনেমির লঙ্কা ভাগ। বাহিরে আসিয়া সকলেরই মন হাওয়া বার হওয়া বেলুনের মতো চুপসিয়া গিয়াছিল। এতক্ষণ বড় বড় কথা, প্রস্তাব গ্রহণ প্রত্যাখ্যান প্রভৃতি ব্যাপারের মধ্যে থাকিয়া নিজেদের পার্লামেন্টের মেম্বারের মতো পদস্থ বলিয়া মনে হইতেছিল। সাহেব তাড়ানো, সাহেব বাঁচানো প্রভৃতি বৃহৎ বৃহৎ কর্মে ডিক্রি ডিসমিসের মালিক বুঝি তাহারাই। বর্তমানে ওয়েলেসলি স্ট্রিটের কঠিন পাষাণময় ফুটপাথে পা দিয়াই সে ঘোর তাহাদের কাটিতে শুরু করিয়াছে। যদুবাবু, যিনি অতগুলি প্রস্তাব আনয়নকারী উৎসাহী মেম্বার, তিনিও টানিয়া টানিয়া বলিলেন, হয় বলে তো বিশ্বাস হচ্ছে না, তবে দেখো সাহেবকে তাড়াবে কি? শরৎবাবু বলিলেন, আপনি কখন কোন দিকে থাকেন যদুদা, আপনাকে বোঝা ভার। এই মিস্টার আলমকে গালাগাল না দিয়ে জল খান না, আবার দিব্যি ওকে হেডমাস্টার করার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কেন? আমরা সকলে ঠিক করেছি রামেন্দুবাবুকে ছাড়া আর কাউকে হেডমাস্টার করা হবে না। জ্যোতির্বিনোদ বলিলেন, আমিও তাই বলি। ক্ষেত্রবাবু বলিলেন, আমারও তাই মত। যদুবাবু রাগিয়া বলিলেন, বেশ তোমরা। আমিও বলি রামেন্দুবাবুই উপযুক্ত লোক, আমি ওখানে না বলে করি কি? আলম যখন ওরকম করে বললে, না বলি কি করে? রামেন্দুবাবু বলিলেন, আপনাদের কারো লজ্জা বা কিছুর কোনো কারণ নেই। ক্ষেত্রবাবু ঠিক বলেছেন, এসব কালনেমির লঙ্কা ভাগছে। ক্লার্কওয়েল সাহেব যথেষ্ট উপযুক্ত লোক, যদি তিনি চলে যান তাহলে যে কেউ হতে পারেন, আমার কোনো লোভ নেই ওতে। ক্ষেত্রবাবু বলিলেন, তা নিয়ে এখন আর তর্কাতর্কি করে কি হবে? তবে আমার এই মত, সাহেবের জায়গায় যদি কেউ হেডমাস্টার হওয়ার উপযুক্ত থাকেন স্টাফের ভেতর, তবে রামেন্দুবাবু আছেন। যদুবাবু বলিলেন, আমি কি বলেছি নয়? বলছিলেন তো দাদা, আমি সোজা কথা বলবো না। এ তোমার অন্যায় ক্ষেত্র ভায়া, তুমি আমার কথা না বুঝে আগেই। রামেন্দুবাবু হাসিয়া উভয়ের বিবাদ থামাইয়া দিলেন। সেদিনকার চায়ের মজলিস শেষ হইল। দিন তিনেক পরে জ্যোতির্বিনোদ ছুটির ঘণ্টা পড়িতেই বাহিরে যাইতেছেন। যদুবাবু 4th ক্লাস হইতে ডাক দিয়া বলিলেন, কোথায় যাচ্ছ ও জ্যোতির্বিনোদ ভায়া? একটু কাজ আছে। কেন দাদা? না, তাই বলছি, এখনই ফিরবে? ফিরতে দেরি হবে, শ্যামবাজারে যাব একবার। ও, কিন্তু কি কারণে ওয়েলেসলির মোড় পর্যন্ত গিয়া জ্যোতির্বিনোদের শ্যামবাজার যাওয়ার প্রয়োজন হইল না। সুতরাং তিনি ফিরিয়া তেতলায় নিজের ঘরে ঢুকিলেন। টিচার্স রুমের পাশেই ছোট ঘর। যাইবার সময় দেখিলেন যদুবাবু টিচার্স রুমে কি করিতেছেন। কৌতূহলী হইয়া ঘরে ঢুকিয়া বলিলেন, কি একা এখানে বসে এখনো দাদা? যদুবাবু চমকিয়া উঠিয়া তাড়াতাড়ি কি যেন একটা ঢাকিতে চেষ্টা করিলেন এবং পরে কথা বলিবার প্রাণপণ চেষ্টায় চোখ ঠিকরাইয়া অস্পষ্টভাবে গুংরাইয়া কি যেন বলিতে গেলেন।
জ্যোতির্বিনোদ দেখিলেন যদুবাবুর সামনে টেবিলের ওপর শালপাতায় খান 5-6 লাল আটার রুটি ও কিছু ডাল। যদুবাবুর মুখ রুটি ও ডালে ভর্তি। আশ্চর্য নয় যে এ অবস্থায় তাহার মুখ দিয়া স্পষ্ট কথা উচ্চারিত হইতেছে না। যদুবাবু ভীষণ আয়াসে ডাল রুটির দলাকে জব্দ করিয়া কোন রকমে গিলিয়া ফেলিলেন এবং স্বাভাবিক অবস্থা পুনঃপ্রাপ্ত হইয়া অপ্রতিভ মুখে বলিলেন, এই টিফিনের পরে 1-8খানা বাড়তি রুটি ছিল, তাই বলি ফেলে দিয়ে কি হবে। ঠাকুরকে বললাম, দাও ঠাকুর। বেশ বেশ, খান না। তা তুমি যদি খাও, কাল থেকে যদি বাড়তি থাকে তোমার জন্যও না হয়। জ্যোতির্বিনোদ কি ভাবিয়া বলিলেন, কেউ আবার লাগাবে মিস্টার আলমের কানে। যদুবাবু ষড়যন্ত্র করিবার সুরে ও ভঙ্গিতে নিচু গলায় চোখ টিপিয়া বলিলেন, কেউ টের পাবে? তুমিও যেমন। যেখানে আধমন ময়দা মাখা হয় ডেলি, সেখানে 6খানা কি 8খানা রুটির হিসেব কে রাখছে? আর আমার হাতেই তো হিসেব। ও তুমি নাও। জ্যোতির্বিনোদ নির্বোধ নন। তিনি বুঝিলেন যদুবাবুর এ রুটি খাইতে হইলে ছুটির পরে নির্জন টিচার্স রুম ভিন্ন আর স্থান নাই। সে রুমের পরেই জ্যোতির্বিনোদের থাকিবার ক্ষুদ্র কুঠুরি। তাহাকে অংশীদার না করিলে যদুবাবু উহা একা একা আত্মসাৎ কি করিয়া করিবেন? সেই জন্যই যদুবাবু অত আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করিতেছিলেন জ্যোতির্বিনোদ কোথায় যাইতেছে, অর্থাৎ এখনই ফিরিবে কিনা। ভাবিয়া চিন্তিয়া বলিলেন, তা যদি বাড়তি থাকে তবে না হয়। যদুবাবু উৎসাহের সঙ্গে বলিলেন, বাড়তি আছে, বাড়তি আছে, হয়ে যাবে। খান 8 করে রুটি তোমার জন্য, তা সে একরকম হবে। এখন জল খাবারটা বিকেল বেলার, বুঝলি না? পেটে খিদে মুখে লাজ না ভায়া, ও কোনো কথা নয়। 3-4 দিন বেশ খাওয়া দাওয়া চলিল দুইজনের। জ্যোতির্বিনোদ দেখিলেন যদুবাবু ক্রমশ রুটির সংখ্যা ও ডালের পরিমাণ বাড়াইতেছেন। একদিন শালপাতা খুলিলে দেখা গেল 22খানা রুটি ও প্রায় 1.5 খানেক ডাল তাহার ভেতরে। জ্যোতির্বিনোদ ভয় পাইয়া বলিলেন, এ নিয়ে কথা হবে দাদা, এত কেন? আরে নাও না খেয়ে, রাত্রের খাওয়াটাও এই সঙ্গে না হয়, সে পয়সাটা তো বেঁচে গেল। এ পেনি সেভড ইজ এ পেনি গট, অর্থাৎ। কিন্তু দাদা, আমার শরীর খারাপ, আমি এত খেতে পারবো না যে। বেশ বেশ, যা পারো খাও, না হয় যা থাকবে আমিই খাবো, ফেলা যাচ্ছে না। এদিকে মিস্টার আলমের ষড়যন্ত্র বেশ পাকিয়া উঠিল। মিস্টার আলম কয়েকজন মেম্বারের বাড়ি বাড়ি গিয়া তাহাদের বুঝাইলেন, সাহেবকে না তাড়াইলে স্কুলের উন্নতি সম্ভব নয়। মিটিংয়ের দিন পর্যন্ত ধার্য হইয়া গেল। স্থির হইল ডাক্তার গাঙ্গুলি সেদিন সাহেবকে সরাইবার প্রস্তাব কমিটিতে উঠাইবেন। কমিটির অন্যতম স্বদেশী মেম্বার সাতকড়ি দত্ত, জনৈক লোহাপট্টির দালাল, সে প্রস্তাব সমর্থন করিবে। রামেন্দুবাবু গোপনে ক্ষেত্রবাবুকে বলিলেন, মিস্টার আলাম এদিকে বেশ হেসে হেসে কথা বলেন হেডমাস্টারের সঙ্গে, আর একদিকে এরকম ষড়যন্ত্র করে। এ অত্যন্ত খারাপ। আমার মনে হয় হেডমাস্টারকে ওয়ার্নিং দিয়ে দিলে ভালো হয়। কে দেবে? আমি দিতে পারতাম, কিন্তু আমার উচিত হবে না। আমি মিস্টার আলমের মিটিংয়ে প্রথম দিন ছিলাম। তাই কি? আর তো ছিলেন না। আপনিই গিয়ে বলুন। সেটা ভদ্রলোকের কাজ হয় না। আর কাউকে দিয়ে বলাতে পারেন তো বলান। আর কে যাবে? এক আপনি, নয়তো নারায়ণবাবু। বুড়ো মানুষকে আর এর মধ্যে জড়িয়ে লাভ নেই। হি ইজ টু গুড এ ম্যান ফর অল দিস। নিরীহ বেচারি, ওকে আর এই বয়সে কেন এর মধ্যে? আমি বলবো, আপনার উচিত হবে না। দুমুখ সাপের কাজ হবে। তবে লেট ফেট টেক ইটস কোর্স। তাই হোক। কিন্তু শেষ পর্যন্ত ক্ষেত্রবাবু ও জ্যোতির্বিনোদ রাত 10টার পরে হেডমাস্টারের দৌড়ে ঘা দিলেন। সাহেব খয়রাগড়ের রাজকুমারকে পড়াইয়া সবে ফিরিয়াছেন। বলিলেন, কে? নারায়ণবাবু? ক্ষেত্রবাবু কাশিয়া বলিলেন, না স্যার, আমি ক্ষেত্রবাবু। ও ক্ষেত্রবাবু, এসো এসো, এত রাত্রে? ক্ষেত্রবাবু ঘরে ঢুকিয়া সামনের চেয়ারে মেম সাহেবকে দেখিয়া বলিলেন, গুড ইভিনিং মিস শিবশান। বুদ্ধিবতী মেম সাহেব প্রীতি সম্ভাষণ বিনিময়ান্তে অন্য ঘরে চলিয়া গেলেন। ক্ষেত্রবাবু সাহেবকে সব খুলিয়া বলিলেন। সাহেব তাচ্ছিল্যের সুরে বলিলেন, এই
তা আমি রিজাইন দিতে প্রস্তুত আছি, তাতে যদি স্কুল ভালো হয় হোক। ক্ষেত্রবাবু বললেন, না স্যার, তাহলে স্কুল একদিনও টিকবে না। না, যদি মেম্বাররা আমার কাছে সন্তুষ্ট না হন তবে আমার থাকার দরকার নেই। স্যার, আপনি যদি বলেন তবে আমরাও অন্য মেম্বারদের বাড়ি গিয়ে উল্টো তদবির করি। আপনাকে পছন্দ করে এমন মেম্বার সংখ্যায় কম নয় কমিটিতে। সাহেব নিতান্ত উদাসীনভাবে বলিলেন, আমি এই স্কুল গড়ে তুলেছি। যখন এই স্কুলের ভার আমি নিই তখন স্কুলে 150 ছেলে ছিল। আমি হাতে নিলে 400 দাঁড়ায় ছাত্র সংখ্যা, তারপর আবার কমে গেল। নতুন প্রণালীতে স্কুল চালাবো ভেবেছিলাম, অক্সফোর্ড থেকে শিখে এসেছিলাম। আমার সব নোট করা আছে, এক গাদা নোট। দেখতে চাও? দেখাবো একদিন। কিন্তু যদি কমিটি আমাকে না চায়, রিজাইন দিয়ে চলে যাব। এই অঞ্চলে সবাই আমার ছাত্র। 14 বছর ধরে এই স্কুলে কত ছাত্র আমার হাত দিয়ে বেরিয়েছে। বুড়ো বয়সে খেতে না পাই, এর বাড়ি একদিন ব্রেকফাস্ট খেলাম, আর এক ছাত্রের বাড়িতে একদিন ডিনার খাওয়ালেও এই রকম করেই চলে যাবে। নারায়ণবাবু কোথায়? বোধহয় এখন টিউশনিতে। ওই একজন সাধু প্রকৃতির মানুষ। এসব কথা নারায়ণবাবু জানেন? আমাদের মনে হয় শোনেননি। ওর কানে একথা কেউ ইচ্ছে করেই ওঠায় না। দেখে এসো তো, যদি এসে থাকে ডেকে নিয়ে এসো। নারায়ণবাবু কিছুক্ষণ পরে জ্যোতির্বিনোদের সঙ্গে ঘরে ঢুকিলেন। সাহেব বলিলেন, শুনেছেন নারায়ণবাবু, আমাকে কমিটি থেকে তাড়িয়ে দেওয়ার পরামর্শ হচ্ছে। নারায়ণবাবু বিস্মিত মুখে অবিশ্বাসের সুরে বললেন, কে বললে স্যার? জিজ্ঞেস করুন এদের। আমার বিশ্বস্ত লেফটেন্যান্ট মিস্টার আলম এই চক্রান্ত করছে। এত ব্রুতি! নারায়ণবাবু হাসিয়া বলিলেন, জগতে ব্রুটাসের সংখ্যা কম নেই স্যার, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি যে এতদিন আমি কিছুই শুনিনি এ কথা। কোথা থেকে শুনবেন? আপনি থাকেন আপনার কাজ নিয়ে। স্যার, আপনি নির্ভয় থাকুন, আপনার কিচ্ছু হবে না। ভয় কিসের? আমি রিজাইন দিতে রাজি আছি এই মুহূর্তে। আমার মত শুনুন, কাউন্টার প্রোপাগান্ডা একটা করতে হয়। ক্ষেত্রবাবু বলিলেন, আমি তা বলেছি। আসুন, আপনি, আমি, শরৎবাবু, গেম টিচার সব মেম্বারদের বাড়ি বাড়ি যাই। আমার আপত্তি নেই। হেডমাস্টার বলিলেন, না, নারায়ণবাবুকে আমি কোথাও নিয়ে যেতে বলিনি। লিভ হিম এলোন। আমি আপনাদেরও যেতে বলিনি। আমি ওসব জিনিসকে বড় ঘৃণা করি। এটা শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতির আসন নয়। এর মধ্যে দল পাকানো, ষড়যন্ত্র এসবের স্থান নেই। না হয় চলেই যাব। ক্ষেত্রবাবু বলিলেন, স্যার, আমাদের অনুমতি দিন, আমরা দেখি। নারায়ণবাবু বৃদ্ধ বটে, কিন্তু বেশ তেজি লোক, তাহা বোঝা গেল। তিনি চেয়ার ছাড়িয়া উঠিয়া বলিলেন, একটা কথা বলে যাচ্ছি স্যার, আপনাকে কেউ তাড়াতে পারবে না এই স্কুল থেকে। কিন্তু একটা ভবিষ্যৎবাণী করি, মিস্টার আলম এ স্কুলে আর বেশি দিন নয়। সাহেব বলিলেন, ভালো কথা। রামেন্দুবাবুর কি মত? ক্ষেত্রবাবু বলিলেন, তিনি নিরপেক্ষ। তিনি কোনো দলেই যেতে রাজি নন। হি ইজ আ বর্ন জেন্টলম্যান। 2 জন লোক দেখলাম এ স্কুলে, একজন সামনেই বসে, আর একজন ওই রামেন্দুবাবু। পরে হাসিয়া ক্ষেত্রবাবুদের দিকে চাহিয়া বলিলেন, মাই অ্যাপোলজি টু ইউ। আপনাদের উপর কোনো মন্তব্য করিনি এতর দ্বারা। ক্ষেত্রবাবু বলিলেন, স্যার, আমাকে 3টে টাকা দিন। আমি একবার এই রাত্রেই 2-1 মেম্বারের বাড়ি যাই। ডাক্তার সেনের বাড়ি যাওয়া বিশেষ দরকার। সেক্রেটারি বিপিনবাবু আমাদের দিকে আছেন। মিটিংয়ের দেরি নেই, একটু চটপট চেষ্টা করা দরকার। সাহেব টাকা বাহির করিয়া দিলেন। ক্ষেত্রবাবু বাহিরে আসিয়া নারায়ণবাবুকে ইঙ্গিতে তাহার সঙ্গে আসিতে বলিলেন। হেডমাস্টার তখনই দোরের কাছে দাঁড়াইয়া তিরস্কারের সুরে বলিলেন, ক্ষেত্রবাবু, আশা করি আপনি আমার আদেশ শুনবেন। আমি এখনো এই স্কুলের হেডমাস্টার, মনে রাখবেন। নারায়ণবাবুকে কোথাও নিয়ে যাবেন না, আমার ইচ্ছে নয়। এই সরল প্রাণ বৃদ্ধকে আপনারা এসব কাজে জড়াবেন না। আপনি একা চলে যান। মিটিংয়ের আগে ক্ষেত্রবাবুর দল মেম্বারদের বাড়ি বাড়ি গেলেন। যেখানেই যান সেখানেই শোনা যায় অপরপক্ষ কিছুক্ষণ আগে সে স্থান পরিত্যাগ করিয়া গিয়াছে। স্বদেশী ভাবের লোক গাঙ্গুলির কাছে ক্ষেত্রবাবুর দল অপমানিত হইলেন। ডাক্তার গাঙ্গুলি বলিলেন, মশাই, আপনারা কিরকম লোক জিজ্ঞেস করি? পান তো 25-30 মাইনে। সাহেবের খোসামতি করতে ইচ্ছে হয় এতে? একেবারে অপদার্থ সব।
কি শিক্ষা দেবেন আপনারা ছেলেদের? নিজেদের এতটুকু আত্মসম্মান জ্ঞান নেই। সাহেবের হয়ে তদবির করতে এসেছেন, লজ্জা করে না? সাহেবকে এই মিটিংয়ে তাড়াবই। তারপর আপনাদের মতো অপদার্থ দু একজন টিচারকেও সরাতে হবে, তবে যদি এবার স্কুলটা ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। মিটিং এর দিন ক্ষেত্রবাবু দল লইয়া আর একবার দু একজন মেম্বারের বাড়ি গেলেন। মেম্বারদের বিশ্বাস নাই, হয়তো ভুলিয়া বসিয়া আছে। ঘন ঘন মনে না করাইয়া দিলে নিশ্চিন্ত হওয়া যায় না। সকলেই বলিল তাহাদের মনে করাইয়া দিতে হইবে না। 6টার সময় মিটিং। বেলা 4টের সময় হইতে উভয় দল আসিয়া স্কুলে বসিয়া রহিল, অথচ কেহ কাহারও প্রতি অসম্মান দেখাইল না। মিস্টার আলম হেডমাস্টারের ঘরে গিয়া জিজ্ঞাসা করিলেন, খাতাপত্র কি কি দরকার আছে মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্য বলুন। বসো মিস্টার আলম, চা খাবে 1 পেয়ালা? থ্যাঙ্কস, এখন এখন থাক। মিটিং বসিল। সাহেবের অদ্ভুত ব্যক্তিত্ব। মিস্টার আলমের দলের অত তদবির, অত অনুরোধ, অত ধরাধরি সব বুঝি ভাসিয়া যায়। সাহেবকে সরাইবার সম্বন্ধে কোনো প্রস্তাব কেহ আনে না, কার্যতালিকার মধ্যে প্রস্তাব নাই। সুতরাং বিবিধ কতক্ষণে আসে সেই অপেক্ষায় উভয় দল দুরু দুরু বক্ষে প্রতীক্ষা করিতে লাগিল। ডাক্তার গাঙ্গুলি, যিনি অত লম্ফঝম্প করিয়াছিলেন সাহেব তাড়ানোর জন্য, তিনি মিটিংয়ের গতিক বুঝিয়া সরু মিহি সুরে প্রস্তাব আনিলেন যে সাহেবকে অত বেতন দিয়া এই গরিব স্কুলে রাখা পোষাইতেছে না, বিশেষত নতুন ছাত্র যখন আশানুরূপ ভর্তিও হইতেছে না। অতএব সাহেবের বেতন কমানো হোক। সে প্রস্তাব সমর্থন করিলেন অন্যতম স্বদেশী মেম্বার নৃপেন সেন। সভাপতি প্রস্তাব ভোটে ফেলিতে দেখা গেল ডাক্তার গাঙ্গুলি আর নৃপেনবাবু ছাড়া প্রস্তাবের পক্ষে আর কাহারও মত নাই। এমনকি শিক্ষকদের প্রতিনিধি মিস্টার আলম পর্যন্ত প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিলেন। ডাক্তার গাঙ্গুলি মিস্টার আলমকে ডাকিয়া আড়ালে বলিলেন, এটা কিরকম হলো মশাই? আপনি আমাদের নাচালেন, শেষে কিনা আপনি নিজে। মিস্টার আলম বিনীতভাবে যাহা বলিলেন তাহা সত্যিই অসঙ্গত নয়। তিনি এখনো ক্লার্কওয়েল সাহেবের অধীনে চাকুরি করেন। প্রকাশ্যে তিনি কোনো মতেই তাহার বিরুদ্ধে যাইতে পারেন না, বরং শিক্ষকদের প্রতিনিধি হিসাবে শিক্ষকদের স্বার্থ বজায় রাখিয়া তিনি কর্তব্য পালনই করিয়াছেন। নৃপেন সেন বলিলেন, জানি জানি আপনাদের এইরকমই মরাল কারেজ। ঘৃণা হয় বাঙালি যাত্রা এইরকমই উচ্ছন্নেই গেল। আপনারা কি শেখাবেন ছেলেদের? ছে ছে ছে। মিটিং অন্তে যে যাহার ঘরে চলিয়া গেল। ক্ষেত্রবাবুর দলকে সাহেব ডাকাইয়া বলিলেন, কই, যত শুনলাম তোমাদের মুখে তার কিছুই তো নয়। ক্ষেত্রবাবু একটু আশ্চর্য হইয়াছেন, বলিলেন, তাই তো, কিছু বুঝতেও পারলাম না স্যার। যত শুনেছিলে তোমরা, আমার মনে হয় অতখানি সত্যি নয়। মিস্টার আলম অত খারাপ মানুষ নয়। স্যার, আমাকে মাফ করবেন। আপনি অবশ্যই মিস্টার আলমকে সন্দেহ করেন না, সে খুব ভালো কথা। তবে আমার স্বচক্ষে দেখা এবং স্বকর্ণে শোনা স্যার। যাক, সব ভালো যার শেষ ভালো। নারায়ণবাবুর কথাই খাটল। বলেছিল অপরপক্ষের চেষ্টা ব্যর্থ হবে। কমিটির মেম্বারদের মধ্যে অনেকেই এই মিটিংয়ের পরে আলমের ওপর চটিয়া গেলেন। ফলে 1 মাসের মধ্যে মিস্টার আলমের মাহিনা আরও কাটিবার প্রস্তাব উত্থাপিত হইল। কমিটিতে এই প্রস্তাব গৃহীত হওয়ার কোনো বাধা ছিল না, কিন্তু সাহেব এই প্রস্তাবের বিরুদ্ধে যথেষ্ট আপত্তি করিলেন। সেদিন সন্ধ্যায় মিটিংয়ের পরে ক্ষেত্রবাবু হেডমাস্টারের ঘরে ঢুকিলেন। সাহেব বলিলেন, বসুন ক্ষেত্রবাবু, কি খবর? আর স্যার, আপনি মিস্টার আলমের পক্ষে অতটা না দাঁড়ালেও পারতেন। কেন বলতো? আপনার খুব বন্ধু নয় ও। সাহেব হাসিয়া বলিলেন, ও, তা বলে আমি কি তার প্রতিশোধ নেব ওভাবে? ওসব কাজ আমাদের দ্বারা হবে না। আমরা শিক্ষক। আমি চাই না ক্ষেত্রবাবু যে স্কুলের মধ্যে এ ধরনের দলাদলি হয়। আমি চেয়েছিলাম স্কুলটাকে ভালো করতে। অক্সফোর্ড থেকে অনেক কিছু শিখে এসেছিলাম। নতুন প্রণালীতে শিক্ষা দেব ছেলেদের। এখানে এসে সব মিথ্যে হতে চলেছে দেখছি। এখানকার হাওয়াতে দলাদলি ভাসে। এইসব ঘটনার পর কিছুদিন দলাদলি ও ষড়যন্ত্র ক্ষান্ত রহিল। আবার 1 মাস 2 পরে মিস্টার আলম
নতুনভাবে ষড়যন্ত্র শুরু করিল, এবার মেম সাহেবের বিরুদ্ধে। স্কুলে অত টাকা খরচ করিয়া মেম রাখিবার কোনো কারণ নাই, বিশেষত ছেলের স্কুলে মেয়ে মানুষ শিক্ষয়িত্রী কেন? এবার মিস্টার আলমের ষড়যন্ত্র সফল হইল। স্বদেশী মেম্বারের দল টেবিল চাপড়াইয়া লম্বা বক্তৃতা করিল, ফলে মিস সিপসনের চাকরি গেল। ছেলেরা মিলিয়া চাঁদা তুলিয়া মেম সাহেবের বিদায় অভিনন্দন জ্ঞাপক সভা করিল। মিস সিপসন ছোট ছোট ছেলেদের সত্যিই ভালোবাসিত। বিদায় সভায় বেচারি প্রীতিভাষণ দিতে উঠিয়া কাঁদিয়া ফেলিল। মেম সাহেব চলিয়া যাওয়াতে সাহেবের কষ্ট হইল খুব বেশি। সকলে বলে, বিলাত হইতে আসিবার সময় সাহেব মিস সিপসনকে সঙ্গে করিয়া আনেন। গরিবের ঘরের মেয়ে, ইন্ডিয়ায় একটি চাকরি জুটিয়া যাইবে, ইহাই ছিল উদ্দেশ্য। এই স্কুলের ভার সাহেব যতদিন হইতে লইয়াছেন, মেম সাহেবেরও চাকরি এখানে ততদিন। চায়ের মজলিসে সেদিন মাস্টারের সংখ্যা কিছু বেশি ছিল। জ্যোতির্বিনোদ বলিলেন, আজ আলমের মনস্কামনা পূর্ণ হল। ক্ষেত্রবাবু যতখানি সাহেবের পক্ষ হইয়া তদবির করিয়াছিলেন, মিস সিপসনের পক্ষ হইয়া তাহার অর্ধেকও করেন নাই। মেম সাহেব যাওয়াতে তিনি ততটা দুঃখিত হন নাই ভাবগতিক দেখিয়া মনে হইবার কথা। তিনি বলিলেন, তা বটে, তবে আমার মত যদি জিজ্ঞেস করো, এ চালটা ওদের খুব গভীর। শরৎবাবু জিজ্ঞাসা করিলেন, কিরকম? এতে সাহেবকেও তাড়ানো হলো। সকলে একসঙ্গে জিজ্ঞাসা করিলেন, কেন কেন? সাহেব একা এখানে থাকতে পারবে না। তাছাড়া মেম বেচারেই বা যায় কোথায়? ও তো খুব গরিব ছিল শুনছি মেম দার্জিলিং গিয়ে থাকবে। খরচ? দার্জিলিং ল্যাঙ্গুয়েজ স্কুলের টিচার হবে। মিশনারি সোসাইটিকে সাহেব লিখেছিলেন ওর জন্য, তারা সব ঠিক করে দিয়েছে। মেম সাহেব যে খুব ভালো টিচার ও ভালো লোক, এ বিষয়ে সকলেই দেখা গেল একমত। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা মিস সিপসনকে খুব ভালোবাসে। তাহারা নিজেদের মধ্যে চাঁদা তুলিয়া নিজেদের ক্লাসের এক গ্রুপ ফটো মেম সাহেবকে উপহার দিয়াছে। একজন কে বলিল, ও ভালোই হয়েছে, আমাদের মাইনে 25-30 আর মেম সাহেবের মাইনে 80, অথচ তিনি ইনফ্যান্ট ক্লাসে পড়াবেন। কেন? আমরা কি বানের জলে ভেসে এসেছি? তোমাদের স্লেভ মেন্টালিটি কত দূর হয়েছে তা বুঝতে পারছো না? এই কাজটা মিস্টার আলম ঠিকই করেছে। ক্ষেত্রবাবু বোধহয় এইটুকুর অপেক্ষা করিতেছিলেন, বলিলেন, আমারও তাই মত। এবার মিস্টার আলমের এতটুকু অন্যায় হয়নি, তাই বুঝে এবার তদবিরও করিনি। এটা আলমের ন্যায্য কাজ। চায়ের দোকান হইতে ক্ষেত্রবাবু বাসায় ফিরিলেন। অনিলা স্বামীকে চা করিয়া দিয়া বলিল, কি খাবার যে দেব, মুড়ি রোজ রোজ খেতে পারো কি? ভেবেছিলাম একটু হালুয়া। হ্যাঁ, হালুয়া। ঘিটুকু সব খরচ করে না ফেললে তুমি তো আধশের করে মাসে দেবে বলেছ, তার মধ্যেই আমি গত মাসের মাইনের 10টি টাকা আজ পাওয়া গেল। এতে তুমি কত ঘি খাবে আর কি করবে? অনিলা দুঃখ ও রাগের সুরে বলিল, আমি কি তোমার ঘি খাই? ছেলেমেয়েরা মুড়ি চিবোতে পারে না রোজ, তাও কোনোদিন ওদের জন্য একটু হালুয়া কি দুখানা পরোটা। ক্ষেত্রবাবু ঝাঁঝের সঙ্গে বলিলেন, না, কেন মুড়ি খেতে পারবে না? বিদ্যাসাগর মশাইকে না খেয়ে পরের বাসায় থেকে লেখাপড়া শিখেছিলেন, তবে ওসব হয়। যখন যেমন অবস্থা তখন তেমনি থাকবে। আধশের ঘি তুমি বরাদ্দ করেছো কিনা মাসে? আমি তাই শুনতে চাই। করেছিলাম। এ মাস থেকে হয়তো খরচ কমাতে হবে। পাচ্ছি কোথায়? ঘির আইটেমটাই হয়তো তুলে দিতে হবে। অনিলা সামনে গালে হাত দিয়া বসিয়া পড়িয়া বলিল, হ্যাঁ গা, সেই 9:30টায় খেয়ে বেরো আর 5:30টায় ফেরো। যদি কিছু না হয় ওতে, তবে ও ছাইপাস চাকরি কেন, ছেড়ে দাও না। ছেড়ে তো দেব, তারপর ছেলে পড়াও যেমন পড়াচ্ছ, তাতে হয় না? আর নয়তো চলো বাবার কাছে, ওদিকে অনেক কিছু জুটে যাবে। ডেহরি অন শুনে আমার সেই শৈলেন কাকা থাকেন, দেখেছ তো তাকে? এক মারোয়ারির ফার্মে কাজ করেন। ধরে পেড়ে বললে সেখানে চাকরি হতে পারে। যদি বলো তো বাবাকে লিখি। তা না হয় হলো। কলকাতা ছেড়ে কোথাও যেতে মন সরে না। এতদিন এখানে আছি, আর কি জানো, স্কুলের ওপরও বড় মায়া। আমার বলে নয়, সব মাস্টারেরই।
সুখে দুঃখে আজ 12, 16, 20 বছর এক জায়গায় আছি। ওই কেমন একটা নেশা, স্কুল বাড়িটা, ছেলেগুলো, ওই চায়ের দোকানের মজলিসটা, হেডমাস্টার, বেশ লাগে। যত কষ্টই পাই তবুও যেতে পারি না কোথাও যে। তাই এক এক সময় ভাবি, ভাবির কোনো দরকার নেই, চলো বেরোই। কলকাতার খরচ বেশি, অথচ খাওয়া হচ্ছে কি? একটু দুধ তোমার পেটে পড়ে না, একটু ঘি না। আমাদের গয়ায় 11 সের করে খাঁটি দুধ। বুঝি সবই, কিন্তু কোথাও গিয়ে থাকতে পারি না যে। তোমাদের গয়া কেন, আমার নিজের পৈতৃক গ্রামে 14 সের করে দুধ টাকায়, 5 শিকে উৎকৃষ্ট গাওয়া ঘিয়ের সের। কিন্তু সেবার তোমার দিদি থাকতে নিয়ে গেলুম, মন টেকে না মোটে, ছেলে মেয়েদের মন টেকে না। সব কলকাতার মানুষ। তোমার দিদি তো ছটফট করতে লাগলো দেশে। তাছাড়া ম্যালেরিয়াও আছে। এই সময় বাহির হইতে কে ডাকিল, ক্ষেত্রবাবু আছেন? কে ডাকছে দেখো তো জানলা দিয়ে। অনিলা দেখিয়া আসিয়া বলিল, একটা ছেলে, তোমার স্কুলের ছেলে নাকি, দেখো না। ক্ষেত্রবাবু বাহিরে গেলেন এবং কিছুক্ষণ পরে আবার ঢুকিয়া বলিলেন, সেই তোমার অথর গো, সেই যে সেদিন বলেছিলাম অথর, রাখাল মিত্তির। তিনি তার ছেলের হাত দিয়ে চিঠি দিয়েছেন, তার অসুখ, বড় কষ্ট পাচ্ছেন, আমি যেন গিয়ে দেখা করি। অনিলা ব্যগ্রভাবে বলিল, আহা, তা যাও, কষ্ট পাচ্ছেন সত্যি তো, অথর একজন, যাও। ক্ষেত্রবাবু ছেলেটির পিছু পিছু ইন্টেলি সাউথ রোডের মধ্যে এক অন্ধ গলির ভিতরে গিয়া পড়িলেন। ছেলেটি তাহাকে একটা দরজার সামনে দাঁড় করাইয়া বলিল, আপনি দাঁড়ান, দরজা খুলে দিই। সে কোন দিক দিয়া চলিয়া গেল। ক্ষেত্রবাবু ভাবিলেন, আমি নিজেও ঠিক চৌরঙ্গিতে থাকি না, কিন্তু এ কি গলি বাপ। দরজা খুলিল। দরজার পাশে ক্ষুদ্র একটা রোয়াকের সামনে অন্ধকার এক ঘরে ছেলেটি তাহাকে লইয়া গেল। এত অন্ধকার যে প্রথমে বোঝা যায় না ঘরের মধ্যে কিছু আছে কিনা। অন্ধকারের ভিতর হইতে একটা ক্ষীণ স্বর তাহাকে সম্বোধন করিয়া বলিল, কে? ক্ষেত্রবাবু এসেছেন? ক্ষেত্রবাবু দেখিবার জন্য প্রাণপণ চেষ্টা করিয়া চোখ ঠিকরাইয়া একটা বিছানা বা কিছুর অস্পষ্ট আভাস ও একটি শায়িত মনুষ্য মূর্তিগোছ যেন দেখিতে পাইলেন। আর অগ্রসর না হইয়া দাঁড়াইলেন, কিছু বাঁধিয়া ঠোকর খাইয়া পড়িয়া না যান। ক্ষীণ স্বর চি চি করিয়া বলিল, ওই জানলার ওপরটাতে বসুন। ওরে, একটা কিছু পেতে দে না। ও রাধু। থাক থাক, পেতে দিতে হবে না। আপনার কি হয়েছে? আর কি হবে, জ্বর আর কাশি, আজ 15 দিন পড়ে আছি, উত্থান শক্তি রহিত। তাই তো দেখতে পাচ্ছি, বড় কষ্ট পাচ্ছেন তো। এইবার ক্ষেত্রবাবু ঘরের ভিতরটা বেশ স্পষ্ট দেখিতে পাইলেন। ওই যে রাখালবাবু তাকিয়া ঠেস দিয়া মলিন বিছানায় কাত হইয়া আছেন, পাশে একটা ততোধিক মলিন লেপ, বিছানার এক পাশে দড়ির আলনাতে 2-4খানা ময়লা ও আধময়লা কাপড় ঝুলিতেছে। বিছানার সামনে একটা তাক, তাকের উপর অনেক বই কাগজ, এক পাশে একটা হারিকেন লণ্ঠন। দেওয়ালে কয়েকখানি সস্তা ধরনের ক্যালেন্ডার, বিভিন্ন পাঠ্যপুস্তক বিক্রেতাদের নাম ও বিজ্ঞাপন ছাপানো। ঘরের আসবাবপত্রের বিভৎস দারিদ্র্যে গরিব স্কুলমাস্টার ক্ষেত্রবাবুও যেন শিহরিয়া উঠিলেন। কতদিন অসুখ বললেন? তা আজ দিন 15 হবে। কেউ দেখছে? না, দেখেনি, পয়সা নেই। সত্যি কথা বলতে কি ক্ষেত্রবাবু, আজ 3 দিন ঘরে 1 পয়সাও নেই। ছেলেকে পাঠিয়েছিলাম রাধাকৃষ্ণ কর অ্যান্ড সন্সের দোকানে। আমার সেই সেই রচনার সেই যে বইখানা, 10 কপি পাঠিয়ে দিয়ে 1খানা লিখে দিলাম। বলি, এখন বইগুলো রেখে দাম দাও, আমি 35% কমিশন দেব। এখন আমার হাত বড্ড টানাটানি যাচ্ছে কিনা। তা বেটারা বই ফেরত দিয়েছে। ও বই নাকি কম বিক্রি, ও এখন বিক্রি হবে না। আপনি তো জানেন, চেতলা স্কুলের হেডমাস্টার, নবব্যাকরণ সুধা প্রথম ভাগ। আচ্ছা আচ্ছা, আপনি একটু বিশ্রাম করুন। বিশ্রাম আমি করছি সারাদিনই,
কিন্তু আমি বলি, দেখুন ক্ষেত্রবাবু, যারা জিনিস চেনে তাদের কাছে জিনিসের কদর। চেতলা স্কুলের হেডমাস্টার নবব্যাকরণ সুধা দেখে বললে, মিত্তির মশাই, এমন বই একালে কে লিখছে আপনি ছাড়া? আপনাকে বলেছি বোধহয় ক্ষেত্রবাবু, ব্যাকরণে ছাত্রবৃত্তিতে ফার্স্ট স্ট্যান্ড করি, মেডেল আছে। দেখতে চান তো দেখাতে পারি। না, দেখাতে হবে কেন? আপনি ঠিকই বলছেন। তা চেতলা স্কুলে বই ধরালে আপনার? না। বললে আগে যদি আসতেন। কাকে বুঝি কথা দিয়ে ফেলেছে, আসছে বারে প্রমিস করেছে ধরিয়ে দেবে। আর ওই সাঁকারিটোলা হাই স্কুলে রচনা আদর্শখানা পাঠাতে বলেছিল, নমুনা। কিন্তু নমুনা পাঠিয়ে হয়রান। বই ধরাবেন না, নমুনাও পাঠাও। ক্ষেত্রবাবু বলিলেন, ওসব আমরা জানি, বই ধরাবার ইচ্ছে নেই, বই পাঠান। রাখালবাবু উঠিয়া বসিবার চেষ্টা করিয়া পাশের তাকে হাত বাড়াইতে গেলেন। আপনাকে দেখাই, আর একখানা নিচের ক্লাসের ব্যাকরণ লিখছি, আপনাকে দেখাই। খাতাখানাতে লিখছিলাম। কাশির বেগে রাখালবাবুর খাতা বাহির করিবার চেষ্টা ব্যর্থ হইল। ক্ষেত্রবাবু বলিলেন, থাক থাক, এখন রাখুন। বড় কষ্ট পাচ্ছি, কেউ নেই, কাকে বলি। তাই ছেলেটাকে প্রথমে আপনার স্কুলে পাঠাই। সেখানে দারোয়ান আপনার বাসার ঠিকানা বলে দিয়েছে, তাই বাসায় গিয়েছিল। এখন কি করি, একটু পরামর্শ দিন দেখি ক্ষেত্রবাবু। তাই তো, খুবই বিপদ। বাসাতে কে কে আছেন? আমার স্ত্রী, দুটি ছোট ছোট ছেলে, এক বিধবা ভগ্নী, তার একটি মেয়ে। এই রোজ দুটি করে টাকা হলে তবে সংসার বেশ চলে। এক পয়সা আয় নেই, তার 2 টাকা। কি করা যায় বলুন? খেতে পাইনি বাড়িতে আজ 2 দিন। আপনার কাছে খুলে বলতে লজ্জা নেই। ক্ষেত্রবাবুর মনে যথেষ্ট দুঃখ ও সহানুভূতির উদ্রেক হইল। নিজেকে তিনি ওই অবস্থায় ফেলিয়া দেখিলেন কল্পনায়। কিন্তু তিনি কি করিবেন? তাহার হাতে বাড়তি পয়সা এমন নাই যাহা দিয়া তিনি এই দুস্থ বৃদ্ধ গ্রন্থকারকে সাহায্য করিতে পারেন। পরামর্শই বা তিনি কি দিবেন? একমাত্র পরামর্শ হইতেছে পয়সা করির পরামর্শ। কিন্তু কে এই বৃদ্ধকে অর্থ সাহায্য করিবে, সে কথাই বা তিনি কি করিয়া জানিবেন? বাধ্য হইয়া দুঃখের সঙ্গে ক্ষেত্রবাবু সে কথা জানাইলেন। তাহার এক্ষেত্রে কিছু করিবার নাই, কোনো পথ তিনি খুঁজিয়া বাহির করিতে পারিতেছেন না। মুশকিল হইল যে এই সময় রাখাল মিত্রের ছেলেটি ভাঙা পেয়ালায় চা আনিয়া ক্ষেত্রবাবুর হাতে দিল। রাখালবাবুর স্ত্রী শুনিয়াছেন তাহার স্বামীর একজন বিশিষ্ট প্রতিপত্তিশালী বন্ধু আসিবেন, চিঠি লইয়া ছেলে তাহার কাছে গিয়াছে। তিনি আসিলে দুঃখের একটা কিনারা হইবেই। এখন সেই ভদ্রলোকটি আসিয়াছেন শুনিয়া গৃহিণী তাড়াতাড়ি যথাসাধ্য অতিথি সৎকার করিয়াছেন। গরিবের ঘরে এই ভাঙা পেয়ালায় একটু চায়ের পেছনে যে কত ভরসা, নির্ভরতা, আবেদন নিহিত, ক্ষেত্রবাবু তাহা বুঝিলেন বলিয়াই চায়ের চুমুক যেন গলায় বাঁধিতেছিল। এখানে না আসিলেই হইত। পকেটে আছে মাত্র 8 আনা পয়সা, তাই কি দিয়া যাইবেন? সেই বা কেমন দেখাইবে? রাখালবাবু স্বয়ং এ দ্বিধা ঘুচাইয়া দিলেন। তাহলে উঠবেন? আচ্ছা, কিছু কি আপনার পকেটে আছে? যা থাকে, বাড়িতে খাওয়া হয়নি ও বেলা থেকে, 2-1 টাকা। এমন বিপদে পড়ে গিয়েছি। ক্ষেত্রবাবু ছেলেটির হাতে একটা আটানি দিয়া বাহির হইয়া আসিলেন। সমস্ত সন্ধ্যাটা যেন বিস্বাদ হইয়া গেল। সামনেই একটা ছোট পার্ক, ছেলেমেয়েরা দোলনায় দোল খাইতেছে, লাফালাফি করিতেছে। আনন্দ কলরব মুখর পার্কের সবুজ ঘাসের উপর 2-1টি অফিস প্রত্যাগত কেরানি বসিয়া বিড়ি টানিতেছে। সোঁদালি ফুলের ঝাড় দুলিতেছে রেলিংয়ের ধারের গাছে। আলু কাবলির চারিপাশে উৎসাহী অল্প বয়স্ক ক্রেতার ভিড় লাগিয়াছে। ক্ষেত্রবাবু একখানা বেঞ্চের কোণে গিয়া বসিলেন। বেঞ্চির উপর 2টি লোক বসিয়া ঘর ভাড়া আদায় করার অসুবিধা সম্বন্ধে কথাবার্তা বলিতেছে।
ক্ষেত্রবাবু ভাবিলেন, রাখালবাবুও তাহার মতো স্কুল মাস্টার ছিলেন একদিন, আজ অক্ষম ও পীড়াগ্রস্ত হইয়া পড়িয়াছেন, তাই এই দুর্দশা। বৃদ্ধ হইয়া পড়িয়াছেন, টিউশনিও জোটে না, স্কুল মাস্টারের এই পরিণাম। বেশি দূর যাইতে হইবে না, তাহাদের স্কুলেই রহিয়াছেন নারায়ণবাবু। তিন কুলে কেহ নাই, আজীবন পূত চরিত্র, আদর্শ শিক্ষক, কিন্তু স্কুলের চোরকুঠুরির ঘরে নির্জন আত্মীয়হীন জীবন যাপন করিতেছেন আজ 18 বছর কি 22 বছর, কে খবর রাখে? আজ যদি চাকুরি বাবু, কাল আশ্রয়টুকুও নাই। ভাবিতে ভাবিতে অন্যমনস্ক অবস্থায় ক্ষেত্রবাবু টিউশনিতে চলিয়াছেন। কে পিছন হইতে বলিল, স্যার ভালো আছেন? ক্ষেত্রবাবু পিছন ফিরিয়া চাহিলেন। একটি সুবেশ তরুণ যুবক, বেশ দামি স্যুট পরনে, চোখে কাঁচ কড়ার চশমা, মৃদু হাসিয়া বলিল, চিনতে পাচ্ছেন না স্যার? না, কই ঠিক, মানে তুমি আমাদের স্কুলের? হ্যাঁ স্যার, অনেক দিন আগে, 11 বছর আগে পাশ করি। আমার নাম সুরেশ। সুরেশ বসু? না স্যার, সুরেশ মুখার্জি। সেবার সেই সরস্বতী পুজোর সময় আমাদের বারে ভাঁড়ার লুট করে ছেলেরা, মনে আছে? হেডমাস্টার ফাইন করেছিলেন সব ছেলেদের, মনে হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, একটু একটু মনে হচ্ছে যেন। তোমাদের ছেলেবেলার কথা হিসেবে এসব যত মনে থাকে, আমাদের তো মনে রাখবার ব্যাপার নয় বাবা, বুঝতেই পারছো। তা কি করো এখন? আগে স্যার রাঁচিতে চাকরি করি, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলে বুঝি বাবা? আগে শিবপুর থেকে পাশ করে বিলেতে যাই। আজ 3 বছর বিলেত থেকে ফিরে গভর্নমেন্ট সার্ভিস করছি রাঁচিতে, পিডব্লিউডিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। কি নাম বললে? সুরেশ মুখার্জি। এখন চেনা চেনা মুখ বলে মনে হচ্ছে, অনেক দিনের কথা। আর কত ছেলে আসে যায়, কাজেই সব মনে রাখা। নিশ্চয়ই স্যার, ঠিক কথা। পুরনো মাস্টারদের মধ্যে আর কে কে আছেন স্যার? যদুবাবু আছেন? হ্যাঁ, শ্রীশবাবু, থার্ড পণ্ডিত আছেন, নারায়ণবাবু আছেন। নারায়ণবাবু আজও আছেন স্যার? উহ, অনেক বয়স হলো তার। তিনি কি স্কুলের সেই ঘরেই থাকেন? আচ্ছা, একবার দেখা করে আসবো, বড্ড ইচ্ছে হয়। ওই চাকরটা আছে কেবলরাম? হ্যাঁ আছে বই কি, যেও না একদিন স্কুলে। যুবকটি পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া চলিয়া গেল। ক্ষেত্রবাবু সগর্বে একবার চারিদিকে চাহিলেন, লোকে দেখুক, এমন একজন সুট পরা তরুণ যুবক তাহার পায়ের ধুলা লইতেছে। তাহাকে বেশ সুন্দর দেখিতে, সাহেবের মতো চেহারা। কবে হয়তো ইহাকে পড়াইয়াছিলেন, মনে নাই। তবুও তো তাহাদের স্কুলের ছাত্র, আজ 2 পয়সা করিয়া খাইতেছে, বিলাত ফেরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এরকম হয়তো কত ছাত্র কত দিকে আছে, সকলের সন্ধান তো জানা নেই। এইটুকু ভাবিয়া এই সুখ। এই ছাত্রের দল তাহাদের বাল্য জীবনের শত সুখস্মৃতির আধার তাহাদের স্কুল ও স্কুলের শিক্ষকদের ভুলে নাই। কেহ আছে বর্মায়, কেহ আছে সিমলায়, কেহ বা কুমায়ুন, শিলং, মছলিপত্তনে। তবুও দেশের আশা ভরসা স্থল পুত্র প্রতিম এই সব তরুণ দল একদিন তাহাদেরই হাতে চট্টা চাপট্টা খাইয়া ইংরেজি ব্যাকরণের নিয়ম শিখিয়াছে, বীজগণিতের জটিল রহস্য বুঝিয়াছে। ভাবিয়াও আনন্দ হয়। ক্ষেত্রবাবু পাশের গলিতে ঢুকিয়া টিউশনি পড়া ছাত্রের বাড়ি কড়া নাড়িলেন। শুনছিলেন বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস অনুবর্তন 3য় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই
একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।